সবাই খাতা পেন নিয়ে রেডি হ। আজকে স্টার্ট করব পি ব্লক এলিমেন্টস। হ্যাঁ কি হবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখা যাবে, বোর্ডটা চালু করাই তো হয়। হ্যালো, এইচডিএমআই খুলে দিয়েছিস নাকি? তারটা দে এইচডিএমআই তারটা দে তাড়াতাড়ি। এসছে? চলো, আমরা ক্লাস 11-এ পি ব্লক এলিমেন্ট সম্পর্কে পড়েছিলাম অলরেডি, কি তাই তো? ক্লাস 11-এ পি ব্লক এলিমেন্ট সম্পর্কে পড়েছিলাম, তো তারই একটা এক্সটেন্ডেড ভার্সন রয়েছে। এক্সটেন্ডেড বলবো না, তোরা গ্রুপ দুটো না তিনটে গ্রুপ বোধহয় হয়েছিল, দুটো গ্রুপ হয়েছিল। বাকি গ্রুপগুলো সম্পর্কে আমাদের এই ক্লাস 12-এ রয়েছে। পি ব্লক এলিমেন্টের চ্যাপ্টারটা, এর প্যাটার্ন পড়তে হবে। কেউ যদি লাইন বাই লাইন পড়িস তাহলে কিন্তু হবে না, মানে টেক্সট বইতে দেওয়া আছে, লাইন বাই লাইন পড়ে বেশি দিন মনে রাখতে পারবে। অ্যাকচুয়াল পড়ার প্রসেস কি হবে সেটা আজকে তোদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। এক জায়গায় সমস্ত কিছু জিস্ট করে পড়তে হবে পি ব্লক এলিমেন্টস, সেই কাজটাই আমি করব। তো দুটো থেকে তিনটে ক্লাসে আমি সর্বপ্রথম মোস্ট ইম্পর্টেন্ট জায়গাগুলো কভার করবো, লাস্টে একটা ক্লাস নেব, যে ক্লাসের মধ্যে এক্সট্রা যে রিয়াকশন প্যাটার্ন এগুলো থাকবে সেগুলো আমি একটা ক্লাসে বলে দেবো। ঠিক আছে, চলো মন দিয়ে শুনবে প্রত্যেকটা কথা, আর খাতায় নোট ডাউন করতে করতে যাবে। এমন না যে শুধু শুনে গেলি, তাতে কোনো লাভ হবে না, এটুকু তোদেরকে বলে দিলাম। সবার প্রথম দেখ, পি ব্লক এলিমেন্টের ক্ষেত্রে সবার প্রথম আমাদের পি ব্লকটাকে দেখতে হবে। আমরা পিরিয়ডিক টেবিলে যদি দেখি, এই পোর্শনটাতে থাকে এস ব্লক, তারপর এখানে থাকে ডি আর এফ ব্লক, তারপর এদিকটায় থাকে কি পি ব্লক। আমরা সবার প্রথম একবার ইলেকট্রনিক কনফিগারেশনটাকে ঝালিয়ে নেব, তার সাথে পিরিয়ডিক টেবিলটাকেও একবার বুঝে নেব। টোটাল পিরিয়ড কাউন্ট থাকে 7টা, 7টা পিরিয়ড থাকে। গ্রুপ থাকে কটা? 18টা, যার মধ্যে এস ব্লকে থাকে 2টো, ডি ব্লকে থাকে 10টা, আর পি ব্লকে থাকে 6টা। ঠিক আছে, এটা 1 নম্বর গ্রুপ, 2 নম্বর গ্রুপ। এখানে 3 থেকে তোর হচ্ছে 12 অব্দি থাকে, 13, 14, 15, 16, 17, 18, এইগুলো মিলিয়ে আমাদের পি ব্লক তৈরি হয়। তার মধ্যে গ্রুপ 13 আর গ্রুপ 14 তোরা অলরেডি পড়েছিস ক্লাস 11। গ্রুপ 15 থেকে আমাদের পড়া স্টার্ট হয়। গ্রুপ 15, গ্রুপ 16। গ্রুপ 15-এ কারা থাকে? নাইট্রোজেন, নাইট্রোজেন গ্রুপ গুলো থাকে। এখানে থাকে গ্রুপ 16-এ অক্সিজেন, ফার্স্ট এলিমেন্ট অক্সিজেন। গ্রুপ 17-এ যেটা থাকে ফ্লুরিন ব্লক এলিমেন্টস থাকে, যাকে হ্যালোজেন্স বলা হয়। আর গ্রুপ 18-এ থাকে নোবেল গ্যাস আর জিরো এলিমেন্টস বলা হয় যাদেরকে, সেগুলো থাকে। এইবার আমাদের সবার প্রথম একটা যদি পিরিয়ডিক টেবিল তোরা দেখিস, চল ছেড়ে দে, এইভাবে দেখে লাভ নেই, আমি বলে দিচ্ছি। সবার প্রথম যেভাবে তোদেরকে পড়তে হবে সেইভাবেই আমি তোদেরকে অ্যানালিসিস করে দেখাচ্ছি। সিম্পল কথা হচ্ছে, এই যে গ্রুপ 1 এর ইলেকট্রনিক কনফিগারেশনটাকে বুঝে নে। গ্রুপ 1 মানে হচ্ছে ফার্স্ট সেল। আমরা যদি অ্যাটমিক স্ট্রাকচারে দেখি, এটা যদি নিউক্লিয়াস হয়, নিউক্লিয়াসের এটা যদি ফার্স্ট কক্ষপথ হয়,
ফার্স্ট কক্ষপথের মধ্যে সাবসেল বা উপকক্ষ একটাই থাকে, যেটা হচ্ছে 1s উপকক্ষ। 1s উপকক্ষের মধ্যে অরবিটাল থাকে একটা, এস অরবিটাল বলা। 2 নম্বরে যদি যাস 2 নম্বর ছেলেতে, তাহলে দুটো সাবসেল থাকে, একটা হচ্ছে এস আর একটা হচ্ছে পি, রাইট? হ্যাঁ। আর 3 নম্বরে যেটা থাকে, একটা এস পি থাকে, আর 3 নম্বরে কি থাকে, টি থাকে, তাই তো? এস পি ডি থাকে। 4 নম্বরে কি থাকে, একটা এক্সট্রা অ্যাড হয়, এফ অ্যাড হয়, তাই তো? এইবার এখানে যেটা তোদেরকে সিম্পলি মাথায় রাখতে হবে, প্রথম যে পিরিয়ডিক টেবিলের ক্ষেত্রে এখানে কিন্তু পি ব্লক প্রেজেন্ট নেই, এবং প্রথম গ্রুপেতে দুটো এলিমেন্টই আছে, একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে হিলিয়াম। এবং আমাদের পি ব্লক স্টার্ট হচ্ছে 2 নম্বর পর্যায়। 2 নম্বর পর্যায় থেকে শুরু হচ্ছে আমাদের পি ব্লক এলিমেন্ট। ফার্স্ট পর্যায়ে কিন্তু পি ব্লকের কোনো কথাই নেই, সুতরাং পি ব্লক এলিমেন্টস এর ফার্স্ট পর্যায়ের ভূমিকা কিন্তু নেই। 2 নম্বর থেকে কি চালু হচ্ছে আমাদের বললাম, 2 নম্বর থেকে সিম্পলি আমাদের পি ব্লক পি সাবসেল আসছে, ওই জন্য আমরা পর্যায় সারণীতে 2 নম্বর থেকে আমরা পি ব্লক এলিমেন্টস কিন্তু দেখতে পাবো। এদের ইলেকট্রনিক কনফিগারেশন যদি দেখিস, 1 নম্বরে যারা থাকবে একটাই এস থাকবে, 1s। 2 নম্বরে কি থাকবে, একটা এস থাকবে আর একটা কি থাকবে, পি থাকবে। 3 নম্বরেও কি থাকবে, 3s থাকবে, 3p থাকবে। 4 নম্বর থেকে একটা স্পেশাল জিনিস অ্যাড হয়, যেটা হচ্ছে ডি। তাহলে 4এতে থাকবে 4s, এদিকে থাকবে 4p, এর থেকে একটা কম 3d এখানে থাকবে। মনে আছে না? 5 নম্বরেও সেম প্যাটার্ন ফলো হয়, ঠিক আছে? 5 নম্বরেও থাকবে 5s, 5p, এখানে থাকবে 4p। এইবার 6 নম্বর থেকে 6s, 6p থাকবে, 5d থাকবে, তার আগে আর একটা কম 4f থাকবে, যেটাকে আমরা 4f কে ল্যান্থানয়েড বলি, এবং পিরিয়ডিক টেবিলে দেখবি নিচের দিকে লেখা থাকে। মনে পড়ছে পিরিয়ডিক টেবিলটা? আর 7 নম্বরেও সেম প্যাটার্ন, 7s, 7p থাকবে, তার থেকে একটা কম, অর্থাৎ 6d এখানে থাকবে, তার থেকে একটা কম 5f এখানে থাকবে, ঠিক আছে? আমরা যদি টোটাল এলিমেন্ট কাউন্ট করি, টোটাল এলিমেন্ট কতগুলো মৌল রয়েছে, 1 নম্বর গ্রুপে কতগুলো মৌল পাবি, দুটো মৌল পাবি, কারণ 1s আছে, এর ক্ষেত্রে দুটো ইলেকট্রনিক কনফিগারেশন দুটো আছে, তার মানে সেন্টারে দুটো প্রোটন অ্যাড হচ্ছে, বাইরে দুটো ইলেকট্রন থাকছে, তাহলে ম্যাক্সিমাম দুটো এলিমেন্ট তুই এখানে পাবি, যেটা হাইড্রোজেন আর হিলিয়াম তোরা পড়েছিস। 2 নম্বরের ক্ষেত্রে 2s এ কটা থাকে, দুটো, আর 2p তে কটা থাকে, 6টা, তাহলে কটা থাকবে, ম্যাক্সিমাম 8টা। 3 নম্বরে কটা থাকবে, 3p তে 6টা, আর 3s এ দুটো, তাহলে এতেও কটা থাকবে, 8টা, তাহলে 2 8 8 হয়ে গেল। 4 নম্বর যে পর্যায় রয়েছে বা পিরিয়ড রয়েছে, সেখানে 4s এ দুটো, 4p তে 6টা, আর 3p তে 10টা, তাহলে কটা হয়ে গেল, 18টা। এখানেও কটা হবে, 18টা। এখানে দেখ, 6 নম্বরে ঢুকে এখানে দুটো, এখানে 6টা, এখানে 10টা, এফ এতে কটা হয়ে যায়, 14টা, তাহলে টোটাল করলে পাবি 32টা। 7p, এটাও কটা হয়ে যাবে, 32টা। যদি 8 নম্বর আমি অ্যাড করতে চাই, আমি দেখ যখন পড়িয়েছিলাম বলেছিলাম আমাদের এখনো পর্যন্ত যতগুলো এলিমেন্ট আছে আমার 7টাতেই কাজ হয়ে যাচ্ছে। 8 নম্বর যদি যুক্ত করার কথা হয়, তখন আমরা কি বলবো, একটা জি অরবিটাল অ্যাড হবে, জি অরবিটাল অ্যাড হবে। জি অরবিটাল অ্যাড হলে এখানে 32টা তো থাকবেই থাকবে, এর সাথে দেখ এস যদি হয়, এস এতে কটা থাকছে, একটাই অরবিটাল, দুটো ইলেকট্রন। পি যদি হয়, তাহলে 3টে অরবিটাল, 6টা ইলেকট্রন। ডি হলে দেখ এটাই আছে একটা, না 4 4 করে না, এখানে ধর একটা 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 অরবিটাল আছে, তিনটে ঘর বেড়েছে, এটা এটা কথা হবে 5টা, একটা দুটো তিনটে চারটে 5টা, তাহলে 1, এখানে 3, এখানে 5। এফ এতে কটা হয়, আরো দুটো বাড়বে,
1 2 3 4 5 6 কটা হলো? 7টা হলো। তাহলে জিতে কটা থাকবে দেখ, 1 3 5 7 জিতে। সিম্পল। ম্যাক্সিমাম কটা ইলেকট্রন ধরতে পারবে? 9 2 8। একদম ক্লিয়ার। তাহলে আমাদের যদি 8 নম্বর কখনো অ্যাড করতে হয়, তাহলে 32টা তো ছিলই, তার সাথে কটা বাড়বে? 18টা বাড়বে, মানে 50টা হয়ে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এর বাইরে আর আমাদের জানতেও হবে না, ভাবতেও হবে, কারণ এটা এখন আবিষ্কার নেই। আগে আবিষ্কার হোক, তারপর 9 নম্বরের কথা ভাব। হয়তো পরিবেশে কেন আবিষ্কার, দেখ আবিষ্কার করাটা ইম্পর্টেন্ট নয়, এরা আবিষ্কার হলেও টিকবে না, এদের অস্তিত্ব থাকবে না, কারণ এরা স্টেবল এলিমেন্ট ফর্ম করতেই পারে না। আমাদের আইডিয়া আছে যে এতগুলো, মানে এতটাই এরা ভারী হয়ে যায় যে নিজেদের নিউক্লিয়াসকে সামলে রাখতে পারে না, একে অপরের সাথে ব্রেক হয়ে যায়। ক্লিয়ার হয়েছে না ভাই? এমনি আমরা জানি যে নিউক্লিয়াসে সব পজিটিভ চার্জ থাকার কারণে একটা নিউক্লিয়ার বাইন্ডিং ফোর্স ওদেরকে আটকে রাখে, এবং যখন এক্সট্রিম অ্যামাউন্টে প্রোটন হয়ে যাবে সেন্টারেতে, তখন প্রোটন প্রোটন বিকর্ষণ বল নিউক্লিয়ার বাইন্ডিং ফোর্সের থেকে অনেক বেশি হয়ে যাবে, ওই জন্য ওরা ভেঙে যাবে। সুতরাং এখনো 8 নম্বর আসুক, তারপর 9 নম্বরে কতগুলো আসবে দেখ। কনসেপ্ট তোদের কাছে ক্লিয়ার আছে, তোরা নিজেরা বানিয়ে নিতে পারবি। এইবার যেটা তোদেরকে মাথায় রাখতে হবে, আমি একটা একটা জায়গা ধরে ধরে তোদের অ্যানালিসিস করব। সবার প্রথম, আমাদের যে পি ব্লক এলিমেন্টস রয়েছে, সেই পি ব্লক এলিমেন্টসে প্রত্যেকটা ঘরকে আমরা একটু আগে দেখে নেব, ঠিক আছে? তাহলে সবার প্রথম পিরিয়ডিক টেবিল তোরা খাতায় নোট ডাউন করবি, ঠিক আছে? পিরিয়ডিক টেবিল হেডিং দিবি। আশা করি ক্লাস 11-এর পর তোদের পিরিয়ডিক টেবিল অনেকটা রেডি হয়ে গেছে। এরপর সবাই রেডি তো? বলছি সবাই রেডি তো? দেখ, 1 নম্বরে আমি 1 নম্বর থেকেই শুরু করছি, 1 নম্বর গ্রুপ থেকে। হাইড্রোজেন থাকে, হাইড্রোজেনকে এই গ্রুপের এলিমেন্টের মধ্যে পুরোপুরি ধরাই হয় না, ওকে আলাদা, ও আলাদা। হাইড্রোজেন, তারপর কি হয়? লিথিয়াম, তার নিচে সোডিয়াম, তার নিচে পটাশিয়াম, তার নিচে রুবিডিয়াম, তার নিচে সিজিয়াম, তার নিচে ফ্রান্সিয়াম। ফ্রান্সিয়াম হচ্ছে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, মানে তেজস্ক্রিয়। এইবার যখন 2 নম্বর গ্রুপে তুই ঢুকবি, দু নম্বর গ্রুপে ঢুকে গেলে এদের নাম কি হবে? 2 নম্বরে এই ফার্স্ট, এটা 1 নম্বর পিরিয়ড, 2 3 4 5 6 7। 2 নম্বরে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম আর রেডিয়াম। এর মধ্যে রেডিয়াম হচ্ছে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, রেডিও অ্যাক্টিভ এলিমেন্টকে আমরা স্টার দিয়ে দিই। বল ক্লিয়ার হয়েছে না হয়? এইবার আমাদের যে 4 নম্বর রয়েছে, 4 নম্বর থেকে আমাদের ডি ব্লক স্টার্ট হয়ে যায়। তার মধ্যে কয়েকটাই আমাদের মনে রাখতে হবে, যেমন সর্বপ্রথম যেটা আছে স্ক্যান্ডেনিয়াম, তারপর টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার আর জিঙ্ক। আমাদের ডি ব্লক নিয়ে সিলেবাসে নিয়ে আমরা এখানে বেশি সময় নষ্ট করব না, জাস্ট তোদের রিভিশনটা করিয়ে দিচ্ছি। এবার ডি ব্লকের মধ্যে কি কি মনে রাখতে হবে? জিঙ্কের নিচে আছে ক্যাডমিয়াম, জিঙ্কের নিচে আছে ক্যাডমিয়াম, আর এর নিচে আছে মার্কারি। ক্যাডমিয়াম একটা একটা কিছু গন্ডগোল করেছে নাকি? কোনটা বলছে? 1
এক, দুই। হ্যাঁ, ও হ্যাঁ, তাই তো বলছি, একটা লাইন কম লাগছে কেন? চলো, তাহলে জিঙ্ক, ক্যাডমিয়াম আর মার্কারি, এই হয়ে গেল। জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি, এই তিনটা মনে রাখতে হবে। এইটা মনে রাখবি, কপার, কপারের নিচে থাকে তোর সিলভার, এজি, আর গোল্ড, এইউ। ঠিক আছে। নিকেলের নিচে থাকে প্যালাডিয়াম আর প্ল্যাটিনাম। দেখ, এখানেই অনেকটা তোর মুখস্থ হয়ে গেল। এই তিনটে হচ্ছে মেন, বাকিগুলো তুই মনে রাখ আর না রাখ কিছু জান। ডি ব্লক এলিমেন্টের মধ্যে এই তিনটে জায়গা তোকে মাথায় রাখ। কিছু কিছু তো মলিবডেনামের কম্পাউন্ড আছে, তো ক্রোমিয়ামের নিচে মলিবডেনাম আর হচ্ছে তোর টাংস্টেন, এই দুটো মনে রাখলেই চলবে। ব্যাস, এই কটা। তাহলে ডি ব্লক থেকে মনে রাখার মতো আমাদের এই কটা এলিমেন্ট সম্পর্কে মনে রাখতে হবে, বাকিগুলো কেউ পড়ে লাগলে ভালো কাজে লাগবে। ঠিক আছে, বই দেখে লাভ নেই, বইতে ওরা হ্যাঁ পিরিয়ডিক টেবিল থাকবে না, 11 হয়ে গেছে। ও ধরে নিয়েছে যে তোমরা জানো। এইবার চলে এসো আমাদের মেন যে জায়গা, পি ব্লক এলিমেন্টস। তো সেই পি ব্লক এলিমেন্ট সম্পর্কে আমরা পড়বো। এখন টানবি না সব, আমি এটা টেনে নিয়ে মুছে দেবো। কারেক্ট। পি ব্লক এলিমেন্টের মধ্যে আমাদের 2 নম্বর থেকে স্টার্ট হয়। ফার্স্ট এলিমেন্টের নাম কে বলতে পারবি? বোরন। ফার্স্ট এলিমেন্ট কি থাকে? বোরন। তারপর কার্বন, তারপর নাইট্রোজেন, তারপর অক্সিজেন, তারপর ফ্লুরিন, তারপর নিয়ন। লাইন টেনে দাও। নিজেরা হাতে বইয়েতে লেখা আছে, পড়ে নিলাম হয়ে গেল, সেরকম করলে হবে না, মনে থাকবে না, মেমোরিতে জোর দিতে হবে। যতবার আঁকবি ততবার তোদের মাথায় থাকবে। বোরন, এরা হচ্ছে গ্রুপ 13 এলিমেন্ট। এরা হচ্ছে গ্রুপ 14 এলিমেন্ট। এরা গ্রুপ 15, গ্রুপ 16, গ্রুপ 17, গ্রুপ 18। এখানে হিলিয়াম থাকে। বল, এতক্ষণ যদি বুঝে গিয়ে থাকিস বল। এবার পি ব্লকটাকে পুরো আমরা কমপ্লিট করব। বোরনের নিচে কে থাকে? অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, টাইটানিয়াম। ঠিক আছে। টেলুনিয়াম, টাইটানিয়াম না, টাইটানিয়াম এখানে হয়েছে। তারপর কার্বন, কার্বনের নিচে কি থাকবে? সিলিকন, জার্মেনিয়াম, টিন আর লেড। আপনার নোট ডাউন হয়ে গেলে বলবি। কমপ্লিট। বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, টাইটানিয়াম এখানে, এটা থ্যালিয়াম, টিএল। ঠিক আছে। কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এইবার কার্বনের পর নাইট্রোজেন আছে, নাইট্রোজেনের নিচে কে থাকবে? ফসফরাস। খুব ইম্পর্টেন্ট, সিরিজ মনে রাখবে। যেহেতু এই দুটো আমাদের ক্লাস 11-এই হয়ে গেছে, বোরন গ্রুপ অ্যান্ড কার্বন গ্রুপ, তাহলে আমরা এই দুটো নিয়ে অত মাথা ব্যথা করবো না, কিন্তু কিছু কনসেপ্ট আমাদের কাজে লাগবে, ওই জন্য আমি লেখাচ্ছি। নাইট্রোজেন, তার নিচে ফসফরাস, তার নিচে আর্সেনিক, তারপর অ্যান্টিমনি, তারপর বিসমাথ। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ 10 বার পড়লেই মুখস্থ হয়ে যাবে। অক্সিজেন, সালফার, সেলোনিয়াম, টেলুরিয়াম,
শুনে রাখবি, টেলুরিয়াম, টেলেনিয়াম টেলেনিয়াম না, টেলুরিয়াম, ঠিক আছে, টেলুরিয়াম। তারপর আছে পিও, পোলোনিয়াম। তারপর কি আছে, পোলোনিয়াম, ক্লিয়ার হয়েছে। তারপর আছে ফ্লুরিন গ্রুপস, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটাইন, অ্যাস্টাটাইন, ঠিক আছে। নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। বাস, এটুকু আগে মনে রাখলে আমাদের কাজ চলে যাবে। হয়ে গেলে বলবি। হয়েছে রে। এবার এই জিনিসটার উপর বেস করে আমরা বিভিন্ন রকমের কনসেপ্ট, বিভিন্ন রকমের থিওরি আমরা করবো। হয়ে গেছে। এদের মধ্যে এদের মধ্যে পি ব্লক, যেমন ধর এস ব্লক এলিমেন্ট পড়েছিলিস, এস ব্লকের মধ্যে ম্যাক্সিমাম, মানে ম্যাক্সিমাম সবাই থাকতো মেটাল, ডি ব্লকেও থাকতো, ঠিক আছে। এইবার এখানে যেটা তোদেরকে জানতে হবে যে, মনে রাখ, আহ, এই যে স্পেশাল কিছু ক্যারেক্টার আছে এদের মধ্যে, যাদের পার্টিকুলারলি এই পি ব্লকের মধ্যেই ধাতুও পাবে, অধাতুও পাবে, ধাতু কল্পও পাবে। মেটাল, নন মেটাল, মেটালয়েড তিনটেরই প্রেজেন্স কিন্তু এখানে রয়েছে। এবার পিরিয়ডিক টেবিল, তোরা যদি স্ট্যান্ডার্ড পিরিয়ডিক টেবিল তুলে দেখিস, এই যে এখন এখন কেউ মার্কিং করবি না, হ্যাঁ কারেক্ট, আমি যেটা বোঝাচ্ছি আগে ভালো করে শোন। এই যে বোরন, তার নিচে সিলিকন, জার্মেনিয়াম, তার নিচে আর্সেনিক, অ্যান্টিমনি, তার নিচে টেলেনিয়াম আর পোলোনিয়াম, এদেরকে তোরা ধাতু কল্পের আন্ডারে দেখবি ফেলা আছে। কিন্তু আমরা বোরনের যে প্রপার্টি দেখি, বোরন এবং সিলিকন, এদের প্রপার্টি ম্যাক্সিমামটাই অধাতুর মতো, ধাতু কল্পের মতো কিছুটা কিছুটা আচরণ। আমরা কোশ্চেন সলভ করতে গেলে বোরন এবং সিলিকনকে আমরা প্রপারলি নন মেটাল হিসেবেই ধরব। এটা বড় কথা বলছি, বইয়েতে সব জায়গায় এদের প্রপার্টি ডিসকাশনে বোরন এবং সিলিকন এদেরকে ধাতু কল্পের আন্ডারে ফেলা থাকে। কথাটা ঠিক, কিছু কিছু ক্ষেত্রে এরা ধাতু কল্পের মতো আচরণ করে, কিন্তু মেজরিটি এদের যে ক্যারেক্টার, ম্যাক্সিমাম ক্যারেক্টারটাই হবে অধাতুর। অনেক বুঝতে পেরেছিস? কারো কোথাও ডাউট আছে? তাহলে আমি, ফর দ্য সেক অফ দ্য ক্লাস, আমি এখানে সিম্পলি কয়েকটা জিনিসকেই আমি ধাতু কল্পের আন্ডারে ফেলব। সবার প্রথমে এই জার্মেনিয়াম মার্কিং করব, আর্সেনিক অ্যান্টিমনিকে মার্কিং করব, ঠিক আছে, আর এই টেলেনিয়াম আর পোলোনিয়াম এইগুলোকে আমি মার্কিং করব। আর্সেনিক, অ্যান্টিমনি, জার্মেনিয়াম, পোলোনিয়াম, টেলেনিয়াম, ঠিক আছে। আর আমাদের মেন ক্লাস 12 এর সিলেবাসে কোনগুলো থাকবে আমি একটু মার্কিং করে দিচ্ছি তোদের হালকা করে। জার্মেনিয়াম আমরা নিয়ে পড়বো বিস্তারিত, এই যে মার্কিং করে দিই। জার্মেনিয়াম নিয়ে পড়াশোনা করতে হবে। আচ্ছা, অ্যান্টিমনি নিয়ে পড়াশোনা করতে হবে, আর্সেনিক নিয়ে পড়াশোনা করতে হবে, টেলেনিয়াম নিয়ে পড়তে হবে, 1 2 3 4 চারটে। আর জার্মেনিয়াম হয়ে গেছে, আর্সেনিক হয়ে গেছে, অ্যান্টিমনি কোথায় গেল? অ্যান্টিমনিও মার্কিং করে দিই। আর্সেনিক, অ্যান্টিমনি, সেলেনিয়াম, টেলেনিয়াম আর জার্মেনিয়াম। আর্সেনিক, বল ক্লিয়ার হয়েছে?
চলো, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলেনিয়াম, এই চারটে আমরা মেনলি এখানে বেশি পড়াশোনা করবো, কিছু কিছু ক্ষেত্রে তিনটেও আনবো। বাকি এদের যে নিচে যারা যাদেরকে দেখছিস, এই যে আমি অন্য কালিতে মার্কিং করছি, এই যে অ্যালুমিনিয়াম মেটাল, তোরা জানিস, গ্যালিয়াম মেটাল, লিথিয়াম, এরা সবাই কিন্তু মেটালের মতো ক্যারেক্টার দেয়। ঠিক আছে, বোঝা গেছে? আর আমি ইনক্লুডিং বোরন, কার্বন, এদেরকে সব কটাকে আমি নন মেটাল হিসেবে মার্কিং করে দেব। যদিও সিলিকনকে নন মেটাল 100% বলা যায় না। সিলিকনের যে কেস, এই সিলিকন মেজরিটি মানে কিছু কিছু ক্ষেত্রে ধাতুকল্পের মতো আচরণ করে, কিছু কিছু মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে নন মেটালের মতোই আচরণ করে, এই জন্য আমি সিলিকনকে ধরলাম। কিন্তু ম্যাক্সিমাম জায়গায় সিলিকনকে ধাতুকল্পের আন্ডারেই ফেলা। এবার এখানে এই যে পোলোনিয়াম দেখছিস, এর মাথায় স্টার পড়বে, এটি স্টার, রেডন স্টার, অর্থাৎ এরা হচ্ছে রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। ঠিক আছে, রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট মানে কি, এতে নিউক্লিয়াসটা এতটাই ভারী হয়ে যায়, ভেঙে গিয়ে আলফা বিটা গামা এই সমস্ত পার্টিকেলস রিলিজ করে এবং নতুন একটা মৌল তৈরি করে, একটা বা দুটো বা আরো বেশি মৌল তৈরি করে। এক্ষেত্রে এদেরকে আমরা বলবো যে এটা অ্যাকচুয়ালি রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস। এটা ছিল আমাদের একটা ইন্ট্রোডাকশন, পয়জা সাউন্ডের একটা রিক্যাপ, কারণ ভুলে গেছিস হয়তো অনেকটাই, তো এটা রিভিশন হয়ে গেল। এরপর বলতে পারিস যে আসল জায়গা তোদের ক্লাস 12 এর সিলেবাসে আমি ঢুকছি। হয়ে গেছে? নোট ডাউন হয়ে গেছে? তাড়াতাড়ি নোট ডাউনটা কর। আমাদের সিলেবাসে কোথা থেকে আছে বললাম? গ্রুপ 15 থেকে। কত থেকে? গ্রুপ 15। এইবার আমরা যা আলোচনা করব, পি ব্লক আমি যখনই বলবো ধরে নিবি গ্রুপ 15 থেকে আমি বলতে চাইছি। আগের গুলো ক্লাস 11 হয়ে গেছে, আমি ওগুলোকে ধরছিও না। আমি যা কিছু ধরবো 15 থেকে 18 এইটুকুর মধ্যেই লিমিটেড থাকবে। এই 15 থেকে 18, ঠিক আছে? চলো, এইবার এদের যে অক্সিডেশন স্টেট গ্রুপ 15, এবার ছোট থেকে আমরা বড় হয়েছি, ছোটবেলা থেকে আমাদের একটা জিনিসই বোঝানো হতো, অক্টেট রুল। সবাই 8টা করতে চাইবে, যে কারণবশত এরা কি মেটালয়েড। এখানে দেখ 15, 16, 17, 18 এই যে গ্রুপগুলো রয়েছে, নাইট্রোজেনের ক্ষেত্রেই তোদেরকে বলা হতো যে এরা একটা দুটো তিনটে ইলেকট্রন নিয়ে নেয়। এবার আজকে জানবি গ্রুপ 15 এর +5 অক্সিডেশন স্টেটও হয়, যেটা আগে এতদিন পড়িসনি, আমরা এবার পড়া শুরু করব। +5 মানে নাইট্রোজেন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ইলেকট্রন ছেড়েও দিতে পারে, এরকম কম্পাউন্ড আছে, পড়বো ডিটেলসে পড়বো। অক্সিজেন মানে নাইট্রোজেনের হবে না, কিন্তু এর নিচের গুলো হবে। নাইট্রোজেন করবে না, বলছি নাইট্রোজেন গ্রুপেরই কথা বলবো। এখন আমি নাইট্রোজেন বলছি মানে নাইট্রোজেন গ্রুপের কথা বলছি, অর্থাৎ গ্রুপ 15 নাইট্রোজেন করতে পারবে না। কেন করতে পারবে না সেটাও আজকের ক্লাসেই বলবো। কিন্তু এর নিচে যারা আছে, ফসফরাস, ফসফরাসও অতটা, হ্যাঁ ফসফরাস করতে পারবে, গ্রুপ 3 করতে পারবে, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, এরা +5 অক্সিডেশন স্টেট শো করতে পারে, এরা +6 শো করতে পারে। মজার ব্যাপার শুনবি, এরা +7 অক্সিডেশন স্টেটও তৈরি করে। আবার মজার জিনিস শুনবি,
এরা এরা +8 পর্যন্ত দেয়, জেনারেলি করতে চায় না, কিন্তু আছে কম্পাউন্ডস আছে যেখানে বিশেষ করে এই যে জেনন জেনন কিন্তু +8 পর্যন্ত শো করতে পারে। একমাত্র জেননই দেখায় ওদের মধ্যে +8 অক্সিডেশন স্টেট। কি বললাম, ক্লিয়ার হচ্ছে? তাহলে এদের যদি অক্সিডেশন স্টেট আমি দেখি +5 +6 +7 +8 পসিবল। এদের ক্ষেত্রে হবে না, উপরের দিকের এলিমেন্ট গুলো করতে পারবে না, সাইজ ছোট, ডি ব্লক নেই, এ করতে পারবে না। কিন্তু এর নিচে যারা আছে তারা কিন্তু করার জন্য ক্যাপেবল রাখে। সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা পড়বো। এইবার অ্যাটমিক রেডিয়াসের কনসেপ্টটা একটুখানি আমি ঝালাই করে দিই। অ্যাটমিক রেডিয়াস ওপর থেকে নিচে যত নামবো বাড়বে, বাঁ দিক থেকে ডান দিকে যত যাবো কমবে, কারণ এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যত বাঁ দিক থেকে ডান দিকে যাই বাড়তে থাকে, অর্থাৎ সেন্টারে বেশি বেশি প্রোটন অ্যাড হয়, তার ফলে বাইরের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বলটা বেড়ে যায়, ফলে বাঁ দিক থেকে ডান দিকে যাবো, অ্যাটমিক রেডিয়াস কমবে, ওপর থেকে নিচে যেটা নামবো অ্যাটমিক রেডিয়াসের পরিমাণ বাড়বে, কারণ ওখানে একটা সেল বা কক্ষপথ অ্যাড হয়েছে। হ্যাঁ, আচ্ছা। এবার সবসময় এরকমটা হবে আমরা মানে বলতে পারি না, কারণ ব্যতিক্রমও আছে। যখন এখান থেকে এখানে আসবো তখন ডি ব্লক ঢুকে যাচ্ছে, ডি ব্লক ঢুকলে আমরা কি পড়েছিলাম একটা, দেখ, শিল্ডিং এফেক্ট, আবরণী ক্ষমতা, শিল্ডিং এফেক্ট বেড়ে যায়, এই সরি শিল্ডিং এফেক্ট কমে যায়, ওই জন্য জেড এফেক্টিভ বেড়ে যায়, মনে পড়ছে? আবরণী ক্ষমতা কমে যায় ডি অরবিটালের জন্য, ওই জন্য এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেড়ে যায়, ফলে সাইজটা আবার উপর থেকে নিচে নামতে নামতে জেনারেলি বাড়ার কথা, কিন্তু কি হয়ে যায়, বা যতটা বাড়ার কথা ততটা বাড়ে না অনেকের। এই কনসেপ্ট গুলো ইম্পর্টেন্ট, এগুলো মাথায় রাখো। আরো ইম্পর্টেন্ট যে কনসেপ্ট, আয়োনাইজেশন এনার্জি। আয়োনাইজেশন এনার্জি হেডিং দেবে, এবং আয়োনাইজেশন এনার্জি সম্পর্কে আমরা ইন ডিটেলসে পড়ব। চলো আমরা বারবার করে লেখাবো, হ্যাঁ, লিখে লিখে মুখস্থ করে ফেলবো। পি ব্লকটা লিখে ফেলো। পি ব্লকের মধ্যে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি আর বিসমাথ। অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলেনিয়াম আর হচ্ছে পোলোন। নেক্সট আছে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসোডাইনটা আমি হচ্ছে। এরপর আছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন। আমরা পড়বো আয়োনাইজেশন পোটেনশিয়াল। আয়োনাইজেশন পোটেনশিয়াল আয়োনাইজেশন পোটেনশিয়াল অনুযায়ী সর্বপ্রথম দেখে নিই। আচ্ছা, একটা পয়েন্ট আমি মিস করে গেছিলাম। এই যে মেটালয়েডস এর ক্যারেক্টার না, কিছু কিছু ক্ষেত্রে সেলেনিয়ামকেও আমরা মেটালয়েডস এর মতো ক্যারেক্টার করতে দেখবো, ঠিক আছে? অদ্ভুত ব্যাপার, কিন্তু বলে রাখছি, সাবধান থাকবি। সেলেনিয়াম কিন্তু মেটালয়েডস এর মতো নেচার কিছু কিছু ক্ষেত্রে দেয়, সাবধান করে দিলাম। মেন হচ্ছে আমাদের জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি আর টেলেনিয়াম, এই কটা আমাদের টেলুরিয়াম, এই কটা আমাদের দেখায় মেল ধাতু কল্পের নেচার, কিন্তু কখনো কখনো এই যে সেলেনিয়াম এও কিন্তু দেখাতে পারে, এটা মাথায় রেখে। এইবার এদের মধ্যে আয়োনাইজেশন পোটেনশিয়াল অর্থাৎ আয়োনাইজেশন এনার্জিটা একটুখানি বলে দিই সর্ববহিষ্ঠ পক্ষ থেকে। কে বলতে পারি? আয়োনাইজেশন এনার্জি ক্লাস 11-এ ছিল, ভুলে গেছিস? মিনিমাম যে পরিমাণ, মিনিমাম কথাটা জানো থাকবে, সর্ববহিষ্ঠ কক্ষপথ থেকে একটা ইলেকট্রনকে বের করতে মিনিমাম যে পরিমাণ এনার্জি আমাকে বাইরে থেকে দিতে হবে, তাকে আমরা কি বলবো? আয়োনাইজেশন পোটেনশিয়াল। তাহলে বল, নিচের দিকে আয়োনাইজেশন পোটেনশিয়াল বেশি হবে না উপরের দিকে বেশি হবে?
উপরের দিকে বেশি, কারণ উপরের সাইজ ছোট, ইলেকট্রন গুলোকে বেশি জোরে আঁকড়ে ধরে রেখেছে, তাহলে ওদের থেকে ইলেকট্রনকে একটা বার করতে আমাকে বেশি এনার্জি দিতে হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে আমি যদি অর্ডারটা দেখি উপর থেকে নিচে বাড়তে থাকে, বল বোঝা গেছে? এর ক্ষেত্রেও সেমই হয়, যত উপর থেকে নিচে নামবি কমবে, উপরের দিকে গেলে বাড়বে। ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনের ক্ষেত্রেও সেম হয়। হিলিয়াম, নিয়ন এর ক্ষেত্রেও কিন্তু অর্ডারটা সেমই হয়। ইমনকে ফোন করো, করে দেবো, আমি যাই না। নোট ডাউন করো। হয়ে গেছে নোট ডাউন? বল এবার ধাতব চরিত্র কি হবে বল। এটা কিন্তু আয়নাইজেশন পোটেনশিয়ালের সাথে ডাইরেক্ট রিলেটেড। আয়নাইজেশন পোটেনশিয়াল, ধাতব চরিত্র মানে কি, কে কত তাড়াতাড়ি ইলেকট্রন ছাড়তে চাই, যে যত ভালো ইলেকট্রন ছাড়বে তার মেটালিক ক্যারেক্টার তত ভালো। বল উপরের জন কি বেশি মানে মানে ইলেকট্রনকে ধরে রাখতে পারবে? তাহলে মানে উপর থেকে নিচে যত নামবে তত ইলেকট্রন ছেড়ে দিতে চাইবে তাড়াতাড়ি, তাহলে ধাতব ক্যারেক্টার কার বাড়বে? উপর থেকে নিচে নামলে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বল বুঝতে পেরেছিস না পারিস? মেটালিক ক্যারেক্টার আস্তে আস্তে বাড়বে। ক্লিয়ার হয়েছে না হয়নি? এইবার এতখানি যে পড়লি, এর ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন দেবে না, কারণ দেখ সবাই সেম প্যাটার্ন ফলো করছে। কোশ্চেনটা কি দেবে জানিস? এইখান থেকে এখানে কি, এখানে একটা অ্যানোমেলাস জিনিস দেখা যায়, এবং অক্সিজেনের থেকে নাইট্রোজেন মানে বেশি থাকে, আবার নাইট্রোজেনের থেকে ফ্লুরিনের বেশি হয়ে যায়। মানে অর্ডারটা যদি আমি অ্যাকচুয়ালি লিখি হবে, অক্সিজেনের থেকে নাইট্রোজেন বেশি, তার থেকে ফ্লুরিন বেশি, তার থেকে নিয়নের বেশি। এইখানে এইখানে গন্ডগোলটা হয়। দেখ যত ডান দিকে যাব তত বাড়ার কথা, কারণ মাঝখানে মাঝখানে নিউক্লিয়ার যে চার্জ বাড়ছে, জেড এফেক্টিভের ভ্যালু বাড়ছে, তাহলে কি হবে, যত লেফট টু রাইট যাব এদিকে বাড়ার কথা আয়নাইজেশন এনার্জি, রাইট? কিন্তু গন্ডগোলটা হয়ে যায় এই দুটো, নাইট্রোজেনের থেকে অক্সিজেনের কম। ঠিক আছে, নাইট্রোজেনের থেকে অক্সিজেনের কম। কেন বলতে পারি? কেন প্রশ্নটা কর, যেরকমটা হলো কেন? স্ট্রাকচার দেখ, স্ট্রাকচার। নাইট্রোজেনের দেখ, নাইট্রোজেনের ক্ষেত্রে স্ট্রাকচার কি নর্মাল অবস্থায়, পিরিয়ডিক টেবিল কোথায় গেল? দেখ 2s2 2p3। এবার তো বল, এবার তো মাথায় কিছু কিছু আসছে, এবার তো বল। হ্যাঁ, নাইট্রোজেনের স্ট্রাকচার কি 2s2 2p3, কিছু মনে পড়ছে? আর অক্সিজেনের কি 2s2 2p4। অতীত ভুলে গেলে ভালো করে ভেবে বল, ভালো করে। এই দেখ, এবার 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 মাথা খুলছে কি দেখ তো। আরে হাফ ফিল্ড, হাফ ফিল্ডে তো হাফ ফিল্ডে তো বেশি স্টেবিলিটি পায়, তাহলে একজন যদি বেশি স্টেবল হয় তার থেকে একটা ইলেকট্রন ছিনিয়ে নিতে তো বেশি এনার্জি লাগবে। অক্সিজেনের যদি একটা ছেড়ে দেয়, আমি হাফ ফিল্ড হয়ে যাব, চল ছেড়ে দে। হ্যাঁ, ওই জন্য তো নাইট্রোজেনের আয়োজনের এনার্জি বেশি অক্সিজেনের। ইম্পর্টেন্ট কোশ্চেন, লিখে নাও। হাফ ফিল্ড এন্ড ফুল ফিল্ড সব থেকে বেশি স্টেবিলিটি পাবে। আচ্ছা এবার বলতো, হাফ ফিল্ড আর ফুল ফিল্ড যদি দুটোর কম্পেয়ার করতে হয়, কোনটার বেশি স্টেবিলিটি হবে? ফুল ফিল্ডে। নোট ডাউন হয়ে গেলে বলবি।
হয়েছে হয়েছে রে হয়েছে। ক্লিয়ার একদম। এটা কিন্তু মনে রাখবি, ইম্পর্টেন্ট। মানে আয়নাইজেশন এনার্জি থেকে এত যে কথা বকলাম, প্রশ্ন দিলে এটাই তুই, যে নাইট্রোজেন অক্সিজেন ফ্লুরিন নিয়নের আয়নাইজেশন এনার্জি ক্রম করতে, কারণ জানি বাকিগুলো সেম প্যাটার্ন ফলো করে। এইখানে এদের মধ্যে চেঞ্জটা হচ্ছে কেন? হাফ ফিল্ড ফুল ফিল্ডের কেস হয়ে গেছে। বল বোঝা গেছে? এইবার আমরা পড়বো ইলেকট্রন অ্যাফিনিটি। ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন অ্যাফিনিটি মানে কি রে? তড়িৎ ধনাত্মকতা। অ্যাকচুয়ালি তড়িৎ ধনাত্মকতা হচ্ছে ইলেকট্রন পজিটিভিটি, ওর সাথে ইলেকট্রন অ্যাফিনিটির ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কোথায়? ইলেকট্রন অ্যাফিনিটি মানে হচ্ছে একজন ইলেকট্রন পছন্দ করবে নাকি করবে না। অ্যাফিনিটি মানেই হচ্ছে সে ওই জিনিসটা ভালোবাসে নাকি বাসে। ইলেকট্রন নিতে যে পছন্দ করবে তার ইলেকট্রন অ্যাফিনিটি বেশি ভালো হবে, যে ইলেকট্রন নিজের কাছে নিতে পছন্দ করবে না তার ইলেকট্রন অ্যাফিনিটি। তাহলে ইলেকট্রন অ্যাফিনিটিটা পুরোপুরি কার উপর ডিপেন্ডেন্ট? ইলেকট্রন সে শুধু শুধু নেওয়ার ব্যাপারটা বলবো না, নিয়ে সে রাখতে পারছে কিনা বা রাখতে চাইছে কিনা, সেইটা প্রপারলি যদি দেখি সেটা হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রোনেগেটিভিটির ঠিক উল্টো তুই বলতে পারবি না, কারণ ইলেকট্রোনেগেটিভিটি উল্টো হচ্ছে ইলেকট্রো পজিটিভিটি। আর ইলেকট্রো অ্যাফিনিটি মানে হচ্ছে সেই ইলেকট্রনটা নিয়ে রাখতে চাইছে কিনা। এর বাংলা টার্মসটা হচ্ছে তড়িৎ, দেখ মনে করছে না বাংলা টার্মসটা। এবার ইলেকট্রন অ্যাফিনিটির যে কেসটা অত্যন্ত যদি ভালো করে দেখিস, তাহলে লিখে ফেল সর্বপ্রথম ওই যে সিরিজটা, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলেনিয়াম, পোলোনিয়াম। নেক্সট চলে আসবে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, লাস্ট হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, xenon। হয়েছে? তাহলে বল ইলেকট্রন অ্যাফিনিটি কি হবে? বল, সিম্পল কথা, ইলেকট্রন অ্যাফিনিটি কি হবে তোদের মতে কি বল? এখানে যদি আমরা লাস্টেরটাকে দেখি, এরা ইলেকট্রন নিতে চাইবে না চাইবে না? ভালো করে ভেবে দেখ। গ্রুপ 18 দিয়ে আমি স্টার্ট করছি। গ্রুপ 18 এরা ইলেকট্রন নিতে চাইবে, তাহলে এদের ক্ষেত্রে ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালু কি হবে? জিরো বলা যাবে না। এদেরকে আমি যদি ইলেকট্রন দিতে চাই, এদের যদি আমি ইলেকট্রন দিতে চাই, ওরা নিতে চাইছে না, তাহলে ওদের জোর করে দিতে হবে, বাইরে থেকে আমাকে শক্তি দিতে হবে। ওই জন্য এদের ইলেকট্রন অ্যাফিনিটির ভ্যালু পজিটিভ। কেন? আমি বাইরে থেকে এক্সট্রা আরো এনার্জি দিয়ে ওকে ইলেকট্রনটা জোর করে নেওয়া করা করাচ্ছি। ওরা দেখছে যে আমার ভাই ইলেকট্রন নিয়ে কোনো লাভই নেই, তাহলে আমি ইলেকট্রন নেবো কেন? ওই জন্য এদের ইলেকট্রন মানে ইলেকট্রো অ্যাফিনিটি সবসময় এদের পজিটিভ। ক্লিয়ার হয়েছে না? হয়
বল এদের ক্ষেত্রে ডেল্টা এইচ এর ভ্যালু পজিটিভ হবে না নেগেটিভ হবে? আমি গ্রুপ 18 নিয়ে এখনো আছি। ডেল্টা এইচ পজিটিভ নাকি নেগেটিভ? ডেল্টা এইচ নেগেটিভ কখন হয়? যখন কোন সিস্টেম থেকে শক্তি বেরোয় তখন ডেল্টা এইচ নেগেটিভ। এখানে তুই সিস্টেম এনার্জি পুট করছিস, তাহলে এদের ক্ষেত্রে ডেল্টা এইচ এর ভ্যালু কি হবে? আমরা সবসময় থার্মোডাইনামিক্সে কি পড়েছিলাম? ডেল্টা এইচ বল এগুলো সবসময় ক্যালকুলেট হয় কার রেসপেক্টে? সিস্টেমের রেসপেক্ট। সিস্টেমে এখানে এনার্জি আমাকে বাইরে থেকে পুট করতে হচ্ছে, তাহলে এদের ডেল্টা এইচ এর ভ্যালু পজিটিভ। আসছে আস্তে আস্তে আসছে। এই হলো গিয়ে এদের ডেল্টা এইচ এর ভ্যালু। এবং মনে রাখবি যে নিয়নের এন্টায়ার পিরিয়ডিক টেবিলে নিয়নের ক্ষেত্রে সব থেকে হাইয়েস্ট পজিটিভ ভ্যালু পাওয়া যায় ইলেকট্রন অ্যাফিনিটি। কি বললাম? নিয়নের হাইয়েস্ট পজিটিভ ভ্যালু। সম্পূর্ণ পিরিয়ডিক টেবিলের মধ্যে নিয়নের ক্ষেত্রে সব থেকে বেশি পজিটিভ ভ্যালু পাওয়া যায় ইলেকট্রন অ্যাফিনিটির ক্ষেত্রে, কারণ নিয়ন ইলেকট্রন নিতেই চায় না। একে সাইজ ছোট, ওর মধ্যে তুই ইলেকট্রন দিতে চাইছিস, ইলেকট্রন দিতে চাইলে ওই ছোট জায়গার মধ্যে ইলেকট্রন বিকর্ষণ ক্ষমতা অনেক বেশি, সেই ইলেকট্রনটাকে ওখানে যদি পুট করে রাখতে হয় তাহলে তোকে এক্সট্রা এনার্জি প্রচুর পরিমাণে দিতে হবে। এটা হচ্ছে লজিক। উল্টো দিকে যদি সাইজ বড় হয়, একটা ইলেকট্রন দিয়ে দেয় মোটামুটি, হ্যাঁ আমাকে বাইরে থেকে এনার্জি দিতে হলেও তাও হ্যাঁ অতটা আগের মতো থাকবে, কিন্তু একটা ছোট জায়গায় নিয়নের ম্যাক্সিমাম কত আছে? টুপি অরবিটাল আছে, সেই টুপির মধ্যে আবার একটা এক্সট্রা ইলেকট্রন দিচ্ছিস, মানে ভর্তি টুপিতে, টুপি ভর্তি আছে তাতে আবার এক্সট্রা একটা দেওয়ার চেষ্টা করছে, তাহলে এক্সট্রা তোকে শক্তি দিতে হবে। টুপিতে তো নিতেই পারবে না, নেক্সট আবার অরবিটালের জন্য ওপেন করাতে হবে, অনেক এনার্জি লেভেল ওকে বাড়াতে হবে। কিন্তু তার উপর থেকে নিচে না, অর্থাৎ হিলিয়াম, এই তার থেকে নিচে আর্গন, আর্গনের ক্ষেত্রে কিন্তু নিয়নের মতো অতটা পজিটিভ ভ্যালু দেখাবে না। কারেক্ট, ক্লিয়ার হয়েছে এটা? ভালো করে দেখে নে, কারো কোথাও ডাউট আছে? হ্যাঁ কোনটা থাকে? এইবার বল, আমি হ্যালোজেন্স এর কাছে আসছি। হ্যালোজেনের ক্ষেত্রে বল, সব থেকে এখানে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে, উপর থেকে নিচে নামলে আমাদের ভ্যালু তো কমবে, বুঝতে পারছিস? এবং সব থেকে এন্টার পিরিয়ডিক টেবিলের সব থেকে নেগেটিভ ভ্যালু কার হয় জানিস? ক্লোরিনে, রিমেম্বার দ্যাট, ফ্লুরিনের নয়। ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি ক্লোরিনের ক্ষেত্রে হচ্ছে লোয়েস্ট নেগেটিভ, ম্যাক্সিমাম নেগেটিভ থাকে। হ্যাঁ নেগেটিভ থাকে। ক্লোরিন নয় কেন? ওই সেম সাইজ, ক্লোরিনের সাইজ ছোট, সেখানে একটা ইলেকট্রন ও নিতে চাইলেও ইলেকট্রন না নিতে পারবে না, নিতে চাইবে, কারণ ফ্লুরিনের এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ অনেক বেশি, সেন্টারে অনেক বেশি প্রোটন আছে, নিউক্লিয়াসের কাছে আছে, সব ঠিক আছে, কিন্তু সাইজটা তো ছোট। সাইজটা ছোট হওয়ার কারণে ইলেকট্রন রিপালশনটা বেড়ে যাবে। কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে দেখ ডি অরবিটাল খুলে গেছে, ও তো 3 নম্বর পিরিয়ডের এলিমেন্ট, তাহলে 3 নম্বর যে সেল তার সাবসেল কি কি আছে? 3s 3p 3d রাখার জায়গা আছে, কিন্তু ফ্লুরিনের ক্ষেত্রে 2s আর 2p তো রয়েছে, তাহলে ওকে যদি আবার একটা ইলেকট্রন ইনসার্ট করতে হয় তাহলে এক্সট্রা এনার্জি ওখানে দিতে হবে, রিপালশন অনেক বেশি হবে। হ্যাঁ ফ্লুরিনের নেগেটিভই হবে, কারণ ফ্লুরিন নিতে চাইবে, এরা একদম নিতে চাইছে না, এদের জোর করে, মানে 8টা ভর্তি আছে, তারপর তুই দিচ্ছিস, নতুন সেল খুলতে হচ্ছে, ওই জন্য পজিটিভ।
কিন্তু জেনারেলি কোনো এলিমেন্ট ইলেকট্রন অ্যাকসেপ্ট করলে ও এনার্জি ছাড়ে, ওই জন্য ডেল্টা ইজ নেগেটিভ। এবং সব থেকে নেগেটিভ ভ্যালু হবে ক্লোরিনের ক্ষেত্রে, কারণ সব থেকে ফেভারেবল কন্ডিশন ক্লোরিন তৈরি করে, সাইজও ঠিকঠাক, ইলেকট্রন নেবার ক্ষমতাও রয়েছে। কি বললাম বুঝতে পেরেছিস? তার মানে হচ্ছে এখানে সব থেকে পজিটিভ ভ্যালু বা হাইয়েস্ট ভ্যালু আছে নিয়নে, সব থেকে লোয়েস্ট ভ্যালু আছে ক্লোরিন, এটা মনে রাখবে। এবং উপর থেকে নিচের দিকে নামলে স্বাভাবিক ইলেকট্রন নেবার ক্ষমতা কি হবে? এবং এখানে সব কটারই আমি কম্পারিজনটা একটা জায়গায় তোদেরকে করে দিচ্ছি যাতে করে তোদের সুবিধা হয়ে যায়। কি বললাম বুঝতে পেরেছিস? যাতে করে তোদের সুবিধা হয়ে যায়, এক জায়গায় সব কটা করে দিচ্ছি। চল, সবার প্রথম তোরা বল নাইট্রোজেনের সাথে, নাইট্রোজেনের কেসটা কি হচ্ছে? নাইট্রোজেনের হাফ ফিল্ড, তাহলে নাইট্রোজেন থেকে যখন ওপর থেকে নিচে নামবি তখন কি হবে? একে হাফ ফিল্ড আছে, ওই সেম কেস। আর একটা যদি ইলেকট্রন দিতে চাস, ও দেখছে আমার হাফ ফিল্ড ভেঙে ও যখন একটা নিয়ে নেবে, পিতে নেবে। এর ক্ষেত্রে কেসটা কি আছে দেখ, পিতে তিনটে ভর্তি আছে, একটা 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 করেই আছে। তাহলে নাইট্রোজেন বলবে আমাকে যদি একটা নিতে হয় হাফ ফিল্ড আমার ভেঙে যাবে, আমি কেন করতে হবে? ওই জন্য নাইট্রোজেনের থেকে ফসফরাসের কিন্তু বেশি। কি বললাম বুঝতে পারলি? মানে এনার্জি ছাড়বে বেশি, ইলেকট্রন একটা নেওয়ার পর ফসফরাস কিন্তু এনার্জি ছাড়বে বেশি। এবার এবার এখানে দেখ, এরও তো হাফ ফিল্ড, ফসফরাসেরও তো হাফ ফিল্ডই আছে, এখানেও তো হাফ ফিল্ড। এখানে আবার সাইজ ফ্যাক্টর আছে, এর ক্ষেত্রে ডি অরবিটাল আছে, কিন্তু নাইট্রোজেনের ক্ষেত্রে নেই। ক্লিয়ার হয়েছে না হয়নি? এবং ফসফরাস থেকে আর্সেনিক, অ্যান্টিমনি এগুলোতে কি হয়ে যাবে, আস্তে আস্তে ভ্যালু কমে যাবে, নর্মাল কন্ডিশন। উপর থেকে নিচের কন্ডিশনটা তো আমাদের বোঝা গেছে যে আস্তে আস্তে কমবে, কিন্তু এই নাইট্রোজেন আর ফসফরাসের মধ্যে গন্ডগোলটা আছে। সিমিলার শুধু ওটুকুর জন্য নয়, এদের ক্ষেত্রে দেখ, এদের প্রত্যেকেরই নাইট্রোজেন বল, অক্সিজেন বল, ফ্লুরিন বল, এদের কারোরই কিন্তু ডি অরবিটাল ওপেন নেই, পি অব্দি ম্যাক্সিমাম আছে। এবং এই কারণে এই ইলেকট্রন অ্যাফিনিটির ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রেই যে সিরিজটা দেখা যায়, এরা প্রত্যেকেই প্রথমটাতে বেশি থাকে এবং পরের গুলো থেকে কি হয়ে যায়, নর্মাল কন্ডিশন ফলো করে। এক্সাক্ট রিজনটা বোঝা গেছে? নেবার জায়গা নেই, রিপালশন বেশি হয়ে যাবে। ঠিক আছে? ইলেকট্রন অ্যাফিনিটির ফলে কি হয়, কেউ যদি ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, আমি বারবার করে বলি, কেউ যদি ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, ইলেকট্রনটা অ্যাকসেপ্ট করার পর সেই এনার্জিটা ছেড়ে দেবে। কেউ যদি নিতে না চায় তাকে জোর করে দিতে হবে, তার মানে তাকে এক্সট্রা এনার্জি আমাকে বাইরে থেকে দিতে হবে। আর কেউ যদি নিজে থেকে ইলেকট্রনটা নিতে চায়, ইলেকট্রনটা কাছে নিয়ে যাবি, ইলেকট্রনটা নিয়ে নেবে, এনার্জি ছেড়ে দেবে। এটা ফেভারেবল কন্ডিশন। ডেল্টা এইচ নেগেটিভ, এটা ফেভারেবল কন্ডিশন। ডেল্টা এইচ পজিটিভ মানে তুই ধরো ইলেকট্রন নিতে চাইছে না, জোর জবরদস্তি দিতে। এই গেল আমাদের ইলেকট্রন অ্যাফিনিটির কনসেপ্ট। এতখানিতে কারো যদি কোথাও ডাউট থাকে বল। হয়েছে, বোঝা গেছে? এবার দুটো প্রশ্ন করছি, নিয়ন আর ক্লোরিন, এদের ইলেকট্রন অ্যাফিনিটি করাতে হলে, অর্থাৎ একটা ইলেকট্রন যদি অ্যাকসেপ্ট করাতে হলে, কোনটা এন্ডোথার্মিক কোনটা এক্সোথার্মিক, কোনটা তাপমোচী কোনটা তাপগ্রাহী বিক্রিয়া? একদম, কারণ নিয়ন বাইরে থেকে তাপ নিয়ে সে তার কন্ডিশনটা তৈরি করছে, তাহলে এটা কি বলবো আমরা, তাপগ্রাহী। আর ক্লোরিনের ক্ষেত্রে কি বলবো, এটা তাপমোচী। ম্যাক্সিমাম যারা আছে তারা সবাই তাপমোচী হয় ইলেকট্রন অ্যাফিনিটির ক্ষেত্রে, ইলেকট্রন নিলে তাপমোচী বিক্রিয়া করে। কেউ কেউ আছে যারা রিয়াকশন করতে চাইছে না, মানে ইলেকট্রন নিতে চাইছে না,
তাদের ক্ষেত্রে আমাকে বাইরে থেকে এফোর্ট দিতে হচ্ছে, তাহলে ওরা হয়ে যাবে তাপগ্রাহী। বলে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? তাহলে যদি জিজ্ঞাসা করা হয়, মানে সব হাইয়েস্ট পজিটিভ নেগেটিভ আমি বাদ দিয়ে বলছি, সর্বোচ্চ ইলেকট্রন অ্যাফিনিটি কার, মানে কে সব থেকে বেশি এনার্জি ছাড়বে? ক্লোরিন। তাহলে এন্টায়ার পিরিয়ডিক টেবিলে সব থেকে বেশি ইলেকট্রন অ্যাফিনিটি আছে কার, আর সর্বনিম্ন কার? বোঝা গেছে না? যায়নি? নেক্সট হেডিং দাও। সালফার, এদের ভ্যালুটাও লিখে রাখ। নিয়নের ক্ষেত্রে লিখে রাখ প্লাস 116, নিয়নের ডেল্টা এইচ এর ভ্যালু প্লাস 116, আর ক্লোরিনের হচ্ছে মাইনাস 349, 349। হয়েছে? এইবার আর একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। এটা সিম্পল কথা, তোদের দিয়ে দিয়েছে বইতে যেটা আছে, আমি বলছি না এই প্রসেসটাও খারাপ। গ্রুপ 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 15 সম্পর্কে আগে সব বলে দিয়েছে, গ্রুপ 16 সম্পর্কে আগে সব বলে দিয়েছে, কিন্তু এই লাস্টে গিয়ে তোকে যখন প্রশ্ন দেবে গ্রুপ 16 আর 17 মধ্যে কোনটা কি হবে, আর বলতে হবে। ওই জন্য প্রপার সব কটা পিরিয়ডিক টেবিল, সব কটা এলিমেন্টে তুই যখন অক্সাইড পড়াবো, আজকে অক্সাইড অব্দি করাবো, তো গ্রুপ 15 অক্সাইড আলাদা পড়লাম, গ্রুপ 16 আলাদা পড়লাম, ওরকম পড়বো না। যত রকমের অক্সাইড আছে এদের সবার মধ্যে কম্পারিজন একটা জায়গাতে করবো, তবে মাথায় থাকে। শুধু খাতাটা পড়ে নিবি, দিয়ে কোশ্চেন ব্যাংক নিয়ে বসবি, কোশ্চেন ব্যাংক সলভ হচ্ছে কি দেখবি। এখন বসবি না, চ্যাপ্টারটাকে শেষ করতে দে, তারপর ঠিক আছে। আজকে বসলে পারবি না, লেকচারটা কমপ্লিট হোক সবকটা, আরো দুটো তিনটে ক্লাস। চলো হেডিং দাও ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটির বাংলাটা, ইলেকট্রন অ্যাফিনিটির বাংলাটা মাথায় আসছে না কেন? তড়িৎ, মনে করছে দেখে বলবো। ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রোনেগেটিভিটি সম্পর্কে কি মনে আছে বল? কারেক্ট। সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রনদেরকে নিজের দিকে টেনে রাখার ক্ষমতাই হচ্ছে ইলেকট্রোনেগেটিভ। তাহলে যে বেশি ইলেকট্রন অ্যাকসেপ্টেন্স পাওয়ার আছে, ইলেকট্রোনেগেটিভিটি স্বাভাবিকভাবে বেশি হওয়ার কথা। ইলেকট্রোনেগেটিভিটি একদম সিম্পল চালে চলে, এর বেশি মারপ্যাচ কিছু নেই। যেমন বাকি দুটোই ছিল, ওই দুটো থেকে ওই যে যে জায়গা থেকে কোশ্চেন আসার কথা, কেমিস্ট্রিতে ব্যতিক্রম থেকে বেশি প্রশ্নটা, ওগুলো হাইলাইট করে দিয়েছে, ওগুলো মনে রাখবে। ইলেকট্রোনেগেটিভিটি থেকে ডাইরেক্ট অ্যাজ প্রশ্ন পাবে না, কারণ এটা একদম সিম্পল নিয়মে চলে। উপর থেকে নিচে যত নামবো ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে না কমবে? কমে যাবে, কারণ ডিস্টেন্স বাড়ছে। নিউক্লিয়াস থেকে ডিস্টেন্স বাড়লে অন্যের ইলেকট্রনটাকে টেনে রাখার ক্ষমতা তো স্বাভাবিকভাবে কমে যাবে। তাহলে পুরো লিখে নাও, নাইট্রোজেন, ফসফরাস লিখে নাও, আর্সেনিক, অ্যান্টিমনি, আর লিখছি না, এই কটা করলেই হবে। অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম। নেক্সট হচ্ছে ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়রন। আর ইলেকট্রোনেগেটিভিটি সেরকম কোনো ইম্পর্টেন্স নেই, ওই জন্য আমরা ওটা করবো। নাইট্রোজেনের থেকে ফসফরাসের কম হবে, ফসফরাসের থেকে আর্সেনিকের কম হবে। একটা মনে রাখবে, আর্সেনিক অ্যান্টিমনি প্রায় ইকুয়াল হয়। অক্সিজেন সালফার বেশি, সালফার থেকে সেলেনিয়াম বেশি, সেলেনিয়ামের থেকে টেলেনিয়াম বেশি। ক্লোরিনের থেকে ক্লোরিন কম হয়,
ক্লোরিনের থেকে ব্রোমিন কম, ব্রোমিন থেকে আয়োডিন কম, অর্থাৎ উপর থেকে নিচে কমতে থাকবে, শুধু একটাই আর্সেনিক আর অ্যান্টিমনির প্রায় সেম সেম, প্রায় সেম, এক্স্যাক্টলি সেম না, প্রায় সেম। ইলেকট্রোনেগেটিভ থেকে বেশি কিছু তো মনে রাখার দরকার পড়বে না। যেহেতু এখানে এক্সেপশনস নেই, একদম সিম্পল রুলেতে চলে ইলেকট্রোনেগেটিভিটি, ওই জন্য আমাদের মনে রাখা অত ঝামেলা নেই। এরপর জেনারেলি মনে রাখতে হবে যে এখানে আর্সেনিকের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবি, ওপর থেকে নিচে যে বয়লিং পয়েন্ট হয়, ঠিক আছে, মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, সব হাই হাই, মানে এই দুটোর থেকে বেশি। আবার আর্সেনিকের থেকে এগুলো কম, মানে আর্সেনিক উপর থেকে কম, মানে আসে কমতে 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 আসে, কারণ যত সাইজ ছোট হবে তত তাদের মধ্যে কি হবে, মানে ইলেকট্রনকে আটকে রাখার ক্ষমতা বাড়বে, তার মানে মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট হাই হবে। কিন্তু আর্সেনিকে কি কেসটা উল্টো হয়ে যাবে, কারণ 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 এ কত নম্বরে আছে নাইট্রোজেন, গ্রুপ কত, নাইট্রোজেনের গ্রুপ কত, ভালো করে দেখে নে। নাইট্রোজেন স্টার্ট হচ্ছে কত থেকে, 2 থেকে। আর্সেনিক যখনই স্টার্ট হচ্ছে দেখ, এখানে দেখ তার আগে ডি অরবিটাল, তার মানে জেড এফেক্টিভ আরো বেড়ে গেল, শিল্ডিং এফেক্ট কমলো, জেড এফেক্টিভ বাড়লো, জেড এফেক্টিভ বাড়লে ইলেকট্রনের আকর্ষণ ক্ষমতা বেড়ে যায়। কেন অ্যাবনর্মালিটিটা বোঝা যাচ্ছে, কি বললাম, জেড অরবিটাল তার আগেরটাতেই অ্যাড হচ্ছে, দেখ আর্সেনিকের আগেরটাতেই জেড অরবিটাল অ্যাড হচ্ছে। জেড অ্যাড হলে আমি কি বলেছি, জেড অরবিটাল যেখানে যেখানে অ্যাড হবে তার শিল্ডিং এফেক্ট কমে যাবে, শিল্ডিং এফেক্ট যখনই কমিয়ে দেবে নিউক্লিয়াসের চার্জটা বাইরে অব্দি বেশি পৌঁছবে, তাহলে বাইরে অব্দি যখনই বেশি পৌঁছবে নিউক্লিয়ার চার্জের কারণে ইলেকট্রনকে আটকে রাখার ক্ষমতা বেশি বেড়ে যাবে, তার মানে মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট বেড়ে যাবে। বল ক্লিয়ার হয়েছে না? প্রত্যেকটা কারণও তোকে মাথায় রাখতে হবে কেন হচ্ছে। হ্যাঁ, না সেলেনিয়ামের ক্ষেত্রে একটুখানি কেসটা আলাদা হয়ে যায়, এবং এর যে কেসটা সেলেনিয়ামের যে বয়লিং পয়েন্টে আর্সেনিকের মতো এফেক্ট দেখাবে, কিন্তু অতটা এফেক্টিভ হবে, কারণ এটা ইমিডিয়েট, ঠিক আছে। আর মাঝখানে দেখ নাইট্রোজেন, ওটা আবার এখানে হাফ ফিল্ডেরও কনসেপ্টটা আছে, এদের প্রত্যেকে দেখ হাফ ফিল্ড আছে, তাহলে আরো স্টেবিলিটি, কিন্তু সেলেনিয়ামের ক্ষেত্রে তো সেটা হয় না। কি বললাম বুঝতে পেরেছি? হ্যাঁ, হাফ, কয়েকটা কনসেপ্টে কেমিস্ট্রিতে এগুলো অ্যানালিসিসে খুব কাজে লাগে। সেখানে হচ্ছে তোর একটা হাফ ফিল্ড, ফুল ফিল্ডের কনসেপ্ট, একটা জেড এফেক্টিভের পাওয়ার, আর একটা হচ্ছে শিল্ডিং এফেক্ট। এইগুলোর ওপর ঘুরিয়ে ফিরিয়েই তোর ইলেকট্রোনেগেটিভিটি বল, বা বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট ক্যালকুলেশন বল, বা তোর স্টেবিলিটি বল, সবকিছু এই তিনটে চারটে কনসেপ্টের মধ্যেই কিন্তু ঘুরে ফিরে হয়। তিনটে চারটে কনসেপ্ট একদম ভুলে তোকে খেয়ে নেই। ক্লিয়ার হয়েছে না হয়? ঘনত্বের কথা বললে কি হবে, যদি আমি ঘনত্বের কথা বলি উপর থেকে নিচে, ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন, আয়তন বাড়ছে ঠিকই, তার থেকে ভর কিন্তু অনেক বেশি বাড়ে, তাহলে ডেন্সিটি বাড়বে, উপর থেকে নিচে নামলে ডেন্সিটি বাড়বে। লেফট টু রাইট গেলে, বাম দিক থেকে ডান দিকে গেলে, একে তো সাইজ ছোট হচ্ছে, সেন্টারে একটা করে প্রোটন অ্যাড হচ্ছে, তাহলে বাড়বে। ক্লিয়ার হচ্ছে না? ঠিক আছে, ডেন্সিটির কেসটা বুঝতে পেরেছিস? কারো কোথাও অসুবিধা আছে? এইবার একটা অত্যন্ত ইম্পর্টেন্ট কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করবো, তারা 2 মিনিটে আসছে, এবার নিচে যাবো আর আসবো।
দেখ, তাহলে এতক্ষণ পর্যন্ত আমাদের ক্লিয়ার হলো। এবার একটা অত্যন্ত ইম্পর্টেন্ট কনসেপ্টে ঢুকছি, বলতে পারিস এইবারই অ্যাকচুয়াল ক্লাস, মানে এগুলো এতক্ষণ আমরা ক্লাস 11th-এর রিভিশন এবং 12-এর বেসিক লেভেল করছিলাম। এবার উত্তর খুঁজবো কেন এরকমটা হয়, কি জন্য এরকমটা হয়। তার জন্য একটা অত্যন্ত ইম্পর্টেন্ট প্রপার্টির কথা তোদেরকে মাথায় রাখতে হবে, যে যদি পর্যায় সারণী দেখিস এবং ইলেকট্রনিক কনফিগারেশন এক্সপ্যানশনের কথা ভাব, মানে তোরা বেসিক স্টেট, এক্সাইটেড স্টেট ক্লাস 11-এ পড়েছিস, মানে ভূমিষ্ঠ অবস্থা, উত্তেজিত অবস্থা। সেখানে কি হয়েছিল, ইলেকট্রনটা জাম্প করে হায়ার জায়গায় যেতে পারে। এই যে আমি তো 1 নম্বরকে নিয়ে কথাই বলবো না, কারণ এদের কোনো কিছু নেই, মানে আমাদের সিলেবাসের মধ্যেই নেই, কারণ এদের পি অরবিটালই তো নেই। আমি কি কথা বলবো এদের? পি ব্লক এলিমেন্ট আমাদের 2 থেকে শুরু হচ্ছে, এবং এখানে যেটা তোদেরকে মাথায় রাখতে হবে, 2 নাম্বার যে সেল সেখানে 2s আর 2p থাকে, আর কিছু না। তাহলে এদের হাইব্রিডাইজেশন কি কি পসিবল 2 নম্বরে যারা আছে? sp3 ছাড়া কিছু পসিবল আছে? ভালো করে ভেবে দেখ। এই যে তোরা অষ্টক সূত্র পড়ে এসেছিলিস, অষ্টক সূত্র তখন বলা হতো কেবলমাত্র অষ্টক সূত্র 100% ভ্যালিড হয় গ্রুপ 2 এর ক্ষেত্রে, বাকিগুলোতে আস্তে আস্তে ব্রেক হতে শুরু করে, লাস্টের দিকে পুরোপুরি মেনেই চলে না। ঠিক আছে, তো এই যে কনসেপ্টটা যদি দেখিস কেন হয়, এর প্রধানত কারণ হচ্ছে 2 নম্বর যে পর্যায়টা রয়েছে, এতে ইলেকট্রনিক কনফিগারেশনের মধ্যে অরবিটাল দুটোই থাকে, 2s আর 2p। s আর p মিলিয়ে sp3 হাইব্রিডাইজেশন ছাড়া অন্য কিছু সম্ভবই না। sp3 হাইব্রিডাইজেশন মানে কটা বন্ডিং হচ্ছে? 4টে বন্ডিং করতে পারে। 4টে বন্ডিং মানে কটা ইলেকট্রন? 8টা। হয়ে গেল অক্টেট। অ্যাকচুয়াল কোর কনসেপ্ট এটা। এইখান থেকেই অক্টেট রুলের উৎপত্তি বলতে হবে, মানে এইটা না বুঝলে অক্টেট রুলের ভ্যালিডেশন তুই পাবি না। এইবার আমাদের ক্ষেত্রে বাকি যারা রয়েছে তার 3 নম্বর থেকে, 3 নম্বরের ক্ষেত্রে এদের 3s থাকে, 3p থাকে, 3d থাকে। যদিও এখানে অ্যাড হচ্ছে না, কিন্তু এদের তো ফাঁকা অবস্থায় পড়ে আছে নাকি নেই। যদি আমি এখানে 3 নম্বরে ফসফরাসের কথা বলি, এ তো 3d-টা ফাঁকা পড়ে আছে। তাহলে এদের কনফিগারেশন কি কি হতে পারে? sp3 হতে পারে, ওগুলো তো আছেই, মানে আমি ম্যাক্সিমামের কথা বলছি। ম্যাক্সিমাম কি হতে পারে? sp আর d এর সাথে মিলেমিশে কি করতে পারে? sp3d2 তৈরি করতে পারে। এছাড়া আর কি করতে পারে? sp3d sp3d করতে পারে, sp3d2 করতে পারে। 3টে 4টে 5টা। আর কি করতে পারে? তাহলে এদের যেমন আগেরটা শুধুমাত্র sp3-তে ওরা আটকে পড়েছিল, এখন কিন্তু ওরা ডিটাকেও হাইব্রিডাইজেশন বা সংকরায়নে ব্যবহার করবে। যখনই এটাকে ব্যবহার করবে তখন এদের কিন্তু এক্সপ্যানশন অফ অক্টেট রুল দেখা যাবে, অর্থাৎ 8টার বেশি ইলেকট্রন এরা নিতে পারবে। আমি যদি sp3d2-র কথা বলি, তাহলে দেখ 2টো 3টে 5টা একটা 6টা, মানে টোটাল কটা নিতে পারবে ইলেকট্রন? হয়ে গেল এক্সপ্যানশন অফ অক্টেট। এটা কি বোঝা গেছে না যায়নি? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে? এইবার দেখ, আমি যদি এখানে বলি sp আর কি কি তৈরি করতে পারে, sp3d তৈরি করতে পারে। তাহলে এখানে 12টা হবে, এখানে কটা হবে? 10টা। তার কারণ হচ্ছে এখানে একটা s 3টে p, 4টে আর একটা 5টা, 5 দুগুণে কটা? 10টা। sp3d3 হলে এটাই ম্যাক্সিমাম অব্দি যেতে পারবে, আর যেতে পারবে। কটা হবে? 3 3 6 আর 7, তাহলে কটা হয়ে যাবে? 14। আর কিন্তু করতে পারবো না, এই কটাই পসিবিলিটি থাকে।
sp3 sp3d sp3d2 sp3d3। না না, ওটা ওটা পরে আসবে। sp3df হয় তো, হয় না কে বলেছে? হয়, কিন্তু ওগুলো আমাদের এখন পড়াশোনার মধ্যে নেই, ওগুলো হাইব্রিডাইজেশন হয়। তাহলে এক্সপেনশন কারা কারা করতে পারবে না বললাম? নাইট্রোজেন, এদের মধ্যে দেখ বোরন কার্বন, এদেরকে তো আমি মানে 11-এ পড়িয়েছি, আমি তো হচ্ছে না। আমি এখান থেকে বলছি নাইট্রোজেন অক্সিজেন ফ্লুরিন নিয়ন, এরা অক্টেট রুলের ব্যতিক্রম দেখাতে পারবে না, এবং এদের ম্যাক্সিমাম ভ্যালেন্সি 4-এর বেশি যাবে না, যোজ্যতা 4-এর বেশি যাবে না। কারণ 4টে বন্ডিংই করতে পারছে, তার বেশি যোজ্যতা যাবে কি করে? ইলেকট্রন নেবা বা ছাড়বার ক্ষমতাই যদি 4-এর বেশি না হয়, হ্যাঁ, মানে এরা মোটা কথা ম্যাক্সিমাম 4টে বন্ডিংই করতে পারবে, 4-এর বেশি বন্ডিং এরা করতে পারবে, তার কম করুক অসুবিধা নেই। ম্যাক্সিমামের কথা বলছি, যেমন নাইট্রোজেন, নাইট্রোজেন 3টেতেই তো ম্যাক্সিমাম বন্ডিং করে থাকে, কিন্তু ম্যাক্সিমাম কটা করতে পারবে? 4টে। মিনিমাম এবার যেমন যার ইচ্ছা মতো করবে, সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, কিন্তু ম্যাক্সিমাম কতগুলো করতে পারবে? 4টে। কিন্তু যদি তার নিচে চলে আসে, ম্যাক্সিমাম 14টা পর্যন্ত যেতে হবে। ম্যাক্সিমাম 14টা ইলেকট্রন নিতে পারে, মানে 7টা বন্ডিং ওর করার ক্ষমতা কিন্তু রয়েছে। কারণটা বল, এবার বোঝা গেছে না? যায় বল। NF6 পসিবল হবে না হবে? নাইট্রোজেনের ম্যাক্সিমাম কটা বন্ডিং করতে পারবে এই মাত্র বলবো? ম্যাক্সিমামটা পারবে এটা করতে। বা যদি বলি NCl5 পারবে করতে? পারবে, পারবে না। কিন্তু যদি আমি PCl5 বলি, কেন করতে পারবো? কারণ নাইট্রোজেন নিচে ফসফরাস আছে, এর ক্ষেত্রে ওপেন হয়ে গেছে ডি অরবিটাল, হাইব্রিডাইজেশন হতো। বলে এখানে হাইব্রিডাইজেশন কি হবে? 5টা বন্ডিং মানে হাইব্রিডাইজেশন কি? sp3d2। এই যে জেনন XeF6 পসিবল, 6×2 12টা ইলেকট্রন, দেখ অনেক এক্সপেনশন হয়ে গেছে। হ্যাঁ, কেন হবে না? জেননের তো পসিবিলিটি আছে। জেনন কোথায় আছে দেখ, এই দেখ এখানে। তাহলে জেনন যদি এখানে থাকে, তাহলে এ তো পারবে করতে, পসিবিলিটি আছে না নেই? হবে কি হবে না পরে, পসিবিলিটি আছে না নেই? আচ্ছা, করতে পারবে। তাহলে আমি বলতে চাইছি ডি এবং এফ যদি অ্যাড হয়ে যায়, তাহলে তার এক্সপেনশন ক্ষমতা বেড়ে যায়, কারণ সে হাইব্রিডাইজেশন করে করে তার ইলেকট্রন এক্সপেনশন বাড়িয়ে, এটা বোঝাতে চাইছি। হয়েছে? এবার এদের ক্ষেত্রে স্পেশাল যদি দেখিস, নাইট্রোজেন অক্সিজেন ফ্লুরিন, এই তিনটে আমি যদি বলি, নাইট্রোজেন অক্সিজেন আর ফ্লুরিন, এই তিনটের ক্ষেত্রে কথা বলি। নাইট্রোজেনের NO2 হয়, NO হয়, আর N2O হয়। এর নাম হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। কেন দুটো অক্সিজেন আছে বল? এখানে নাইট্রোজেনের চার্জ কত? নাইট্রোজেন মনোক্সাইড বলতে পারিস, বা একটা হয় নাইট্রাস অক্সাইড, একটা হচ্ছে নাইট্রিক অক্সাইড। কোনটা কি হবে বা? এখানে এখানে হচ্ছে দেখ, নাইট্রোজেনের চার্জ বেশি, এখানে চার্জ কম, কারণ দুটো নাইট্রোজেন মিলে অক্সিজেনের সেম চার্জকে ভাগ করছে, তাহলে এখানে নাইট্রোজেনের চার্জ কমে যাচ্ছে। এখানে নাইট্রোজেনের চার্জ +1, এখানে নাইট্রোজেনের চার্জ -2, তাই তো? তাহলে এখানে এটা হয়ে যাবে নাইট্রিক অক্সাইড বা নাইট্রোজেন মনোক্সাইড, এটা হচ্ছে নাইট্রাস অক্সাইড। যার ক্ষেত্রে কম হয় সেখানে আস বসে, যার বেশি হয় তার সেখানে ইক বসে। এটা হয়ে যাবে নাইট্রিক অক্সাইড, এটা হয়ে যাবে নাইট্রাস অক্সাইড। বোঝা গেছে না যায়নি? গেছে। এইবার এদের মধ্যেও দেখ, ম্যাক্সিমাম যদি দেখিস, ভালো করে বোঝ এটা,
এই যে NO2 বল, আচ্ছা N2 তো তৈরি করে, N2 এর মধ্যে বন্ডিং কি করে, N ট্রিপল বন্ড N। এবার N ট্রিপল বন্ড N এর মধ্যে কি হয়, এদের মধ্যে পসিবিলিটি আছে, পসিবিলিটি কি এস আর পি অরবিটাল ছাড়া আর কিচ্ছু নেই। তাহলে প্রথম যে বন্ডিংটা করবে সেটা সবসময় সিগমা বন্ডিং করতেই হবে, যে কোনো ক্ষেত্রে প্রথম বন্ডিংটা সিগমা বন্ডিং হবে। পরের যে পাই অরবিটাল গুলো আছে এরা একে অপরের সাথে প্যারালাল ওভারল্যাপ হবে, ওই কি হয়ে যাবে, পাই বন্ডিং ফর্ম করবে। মানে এই দুটো মিলিয়ে একটা বন্ডিং করলো, আরো তো এরকম সামনের দিকে এরকম উঠে আছে নাকি, এও সামনের দিকে একটা সামনের দিকে আছে, এই দুটো একটার সাথে একটা মিশে গিয়ে কি করবে, টোটাল তিনটে বন্ডিং করবে, যেমন একটা একটা হয়ে গেল প্রথমেই সিগমা বন্ডিং, পরে এই দুটো মিলে গিয়ে একটা পাই বন্ডিং, তারপর এই দুটো মিলে গিয়ে আর একটা পাই বন্ডিং করবে। পাই বন্ডিং গুলো কিরকম থাকে, এরকম পাশাপাশি, এটা ধর মানে কেসটা কিরকম হয়, এই দুটো আঙুলকে দেখে, এটা 90 ডিগ্রিতে আছে, এরা এসে এটা সিগমা বন্ডিং করবে। আর এই দুটো এটা যখন সিগমা বন্ডিং করলো, এই পাই গুলো কাছাকাছি চলে এলো, তখন পাই গুলো এরকম কাছাকাছি একে অপরের সাথে অ্যাটাচ হয়ে যাবে। না, ওটা বাঁকাটা খানিকটা বাঁকবে কিন্তু অতটা না, বাঁকার কেসটা আলাদা। এখানে আমি বলতে চাইছি এই যে পাই বন্ডিং এ কিছুটা বেঁকে থাকে, ঠিক আছে, প্যারালাল প্রপাগেশন কিছুটা বেঁকে থাকে, এটা হচ্ছে পাই বন্ড। আবার ধর এদিকেও তো মানে এক্স ওয়াই জেড যদি এবার তিনটে অ্যাক্সিস ধরি, ধর এই দুটোর মধ্যে বন্ডিং হয়েছে, তাহলে এই দুটো এবার পাই বন্ডিং করলো, তারপরে এই দুটোও তো প্যারালাল আছে, তাহলে এই দুটোও তো বন্ডিং করলো, পি এক্স পি ওয়াই পি জেড। মনে পড়েছে না পড়েনি, পড়েছে। এইবার আমার ক্লাসের, আজকে ক্লাসের শেষ এবং সব থেকে বলতে পারি সব থেকে ইম্পর্টেন্ট যে কনসেপ্ট, অক্সাইড। অক্সাইডের কেসটা যেটা রয়েছে, হেডিং দ্য অক্সাইড, আর এটা ভালো ভালো করে লিখতে, বাড়ি গিয়ে এই যে পুরোটা যেটা বুঝলি লেকচার রেকর্ডেড হচ্ছে, আরেকবার বাড়ি গিয়ে দেখে নে, তাহলে পুরো কনসেপ্টটা একদম মাথায় মানে দারুণ ভাবে বসে থাকবে। এক্সট্রা রিসোর্স এখন কিচ্ছু পড়বি না, আমার চ্যাপ্টারটা কমপ্লিট হোক, তারপর তুই ইউটিউব থেকে পড়, তারপর বই থেকে পড়, কিচ্ছু যা আছে যেখান থেকে খুশি পড়, কিন্তু দেখ প্রত্যেকেরই তো একটা একটা পড়ানোর স্টাইল থাকে। এবার আমার স্টাইলে আমি একরকম পড়াচ্ছি, ঠিক আছে, এই স্টাইলে অনেক টিচারই পড়ায়। এবার ধর আমি বলছি আমি সব জায়গাটা কোলাবোরেট করে একটা নিজের মতো লেকচার রেডি করেছি, অন্য জায়গায় এখন পড়তে যাবি কি হবে, জিনিসটা ঘেটে যাবে, লাভের লাভ কিচ্ছু হবে না। এইবার এটা কখন হয়ে যাবে, যখন আমি আমার প্ল্যানিং অনুযায়ী তোদের চ্যাপ্টারটা কমপ্লিট করে দেবো, তারপর তুই যে কোনো কিছু কর, কোনো কিছু আটকাবে না। ইনঅর্গানিকের জায়গাটা তো অন্য জায়গা থেকে এখন দেখাই যাবে না, পুরো স্টপ। বইও এখন আমি পড়তে সাজেস্ট করবো, আমি যেটুকু হচ্ছে লেকচারটা ভালো করে বোঝ, কমপ্লিট কর, বারবার করে লেকচারটাকে দেখ, দেখে একদম পুরো প্রত্যেকটা কথা মাথায় ঢুকিয়ে নে। এরপর যখন আবার আমি নেক্সট ক্লাসে করাবো, তারপর থেকে নেক্সট ক্লাসের পর থেকে তোর এবার যা কিছু দেখার মতো জায়গা তৈরি। এইবার চলে আয় অক্সাইড, এবং অক্সাইডের কনসেপ্টটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এই কনসেপ্টটা একটা আমি ইউটিউবে একটা টিচারের কাছে দেখেছিলাম, মানে এতটা ভালোভাবে মানে তৈরি করা, উনি তৈরি করতে, আমি নামটা ঠিক খেয়াল করতে পারছি না, আমি দেখে তোদেরকে বলে দেবো নামটা, টিচারটা আমি খুঁজে নামটা বের করে বলে দেবো। অত্যন্ত ভালোভাবে পড়িয়েছিল, মানে সব অক্সাইড গুলো এক জায়গায় এত সুন্দরভাবে বুঝিয়েছিলেন, মানে ওরকম কোথাও পাবি না, মানে সারা ইউটিউব ঘাঁটলেও পাবি না, ইনফ্যাক্ট আমারও অতটা ভালো করে এক জায়গায় করা ছিল না। তো ওনার লেকচারটা দেখে আমার পুরো ওই জিনিসটা একদম, আমারও ওই জিনিসটা পুরো একটা জায়গায় হয়ে গেছে। যাই হোক চলো, অক্সাইডের নেচার হচ্ছে, অক্সাইড কাকে বলবো, অক্সাইড হচ্ছে অক্সিজেনের সাথে অ্যাটাচমেন্ট, বন্ডিং যে করবে সেই হয়ে যাবে কি। এবার অক্সাইডের ক্ষেত্রে সিম্পল যেটা তোদেরকে মনে রাখতে হবে যে, অক্সাইডের ক্ষেত্রে যেটা তোদেরকে মনে রাখতে হবে যে অক্সাইডের নেচার তিন রকমেরই হতে পারে। কেউ কেউ অ্যাসিডিক হতে পারে, কেউ কেউ বেসিক হতে পারে, মানে কারো কারো নেচার হবে অক্সাইড, অক্সাইডের নেচার হবে অ্যাসিডিক, কারো কারো অক্সাইডের নেচার হবে বেসিক।
কেউ কেউ দু রকমের নেচার করবে, মানে কখনো অ্যাসিডের মতো দেখাবে, কখনো বেসিকের মতো দেখাবে, তাদের বলবে অ্যাম্ফোটেরিক বা উভধর্মী। আর একটা ক্যাটাগরি আছে যাদের বলে নিউট্রাল, না অ্যাসিডও নয়, ক্ষারও নয়, অ্যাম্ফোটেরিকও নয়। অ্যাম্ফোটেরিক হতে গেলে অ্যাসিড ক্ষার তো দেখাতেই হবে বাই ডিফল্ট। না 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 না, পিএইচ এর ব্যাপারটা তো আছে অবশ্যই, এবং অক্সিজেনের যে নিউট্রাল, হ্যাঁ ওয়াটার নিউট্রাল অক্সাইডই হবে, ঠিক আছে। মানে মেন ব্যাপারটা দেখ, আমাদের নিউট্রাল অক্সাইড তিনটে না চারটে আছে, 3 থেকে 4টে, মানে যত পৃথিবীতে যত রকমের অক্সাইড আছে তার মধ্যে 3 থেকে 4টে অক্সাইডই আছে যারা আর কি এই এই প্রপার্টিটা শো করে, মানে নিউট্রাল, ঠিক আছে। এবার এখানে যে জিনিসটা তোদেরকে মনে রাখতে হবে, ধর নিউট্রাল অক্সাইডের মধ্যে আমি আমি আগে অ্যাম্ফোটেরিকটা বুঝিয়ে দিই, কারণ অ্যাম্ফোটেরিকটা সব থেকে ইম্পর্টেন্ট কনসেপ্ট। হেডিং দে অ্যাম্ফোটেরিক বা উভধর্মী। অন্বেষা, বিয়ের ক্লাস কেমন চলছে দেখছিস? যে এই ক্লাসগুলো কম হচ্ছে, অনলাইনে আমার পড়ানো হয়ে গিয়ে মার্কেট একটু বেশি হয়ে যাচ্ছে মনে হচ্ছে সবাইকার, নাকি? বাড়িতে পড়ছিস ঠিকঠাক করে? হ্যাঁ হ্যাঁ, অ্যাম্ফোটেরিক অক্সাইড বা উপধর্মী অক্সাইড। এই পাপান, তোদের যদি এরকম স্কুল ছুটি থাকে সবসময় অফলাইনে ক্লাস দিবি। কালকে অনেক সাথে স্কুল আছে? স্কুল আছে, তাহলে কালকে হবে না, কালকে অনলাইনেই করাতে হবে। শুনে রাখ, অ্যাম্ফোটেরিক অক্সাইডের মধ্যে এদের পার্টিকুলার কয়েকটা চার্জ ভালো করে শুনে নিবি। আর্সেনিকের কিন্তু সমস্ত অক্সাইড কিন্তু উপধর্মী অক্সাইড নয়। আর্সেনিকের পার্টিকুলার 3+, আর্সেনিকের 3+ চার্জযুক্ত অক্সাইডটাই হবে কি অ্যাম্ফোটেরিক অক্সাইড। লিখে রাখ, AS3+, Fe3+ বা +3, অ্যান্টিমনি +3, ক্রোমিয়াম +3, ভ্যানাডিয়াম +5, সেলেনিয়াম +5। তাহলে অক্সাইডটা কি হয়ে যাবে? AS2O3, উভধর্মী অক্সাইড হয়ে গেল। আচ্ছা, Fe2O3, SB টু ও SB2O3, এখানে Cr2O3, V2O5, TeO2, কারণ প্লাস কোলাতে ক্যান্সেল আউট হবে। এরা সবাই হচ্ছে উভধর্মী। এদের লিখে রাখ পার্টিকুলার এই চার্জগুলি অক্সাইড, উভধর্মী অক্সাইড। AS3+, Fe3+, Sp3+, ক্রোমিয়াম 3+, ভ্যানাডিয়াম 5+, সেলেনিয়াম 4+। হয়েছে? যাদের সমস্ত অক্সাইড উভধর্মী, তারা হলো জিন, টিন,
বেরিলিয়াম, অ্যালুমিনিয়াম, lead, গ্যালিয়াম। জিঙ্ক, টিন, বেরিলিয়াম, অ্যালুমিনিয়াম, lead আর হচ্ছে গ্যালিয়াম। এদের যে কোনো অক্সাইড নিয়ে নেই, সব অক্সাইডই হবে উভধর্মী। বল ক্লিয়ার হয়েছে না হয়? এদের সমস্ত অক্সাইড হবে উভধর্মী। ক্লিয়ার হয়েছে? আচ্ছা। এরপর চলে নিউট্রাল অক্সাইড, যেটা নিয়ে আমরা কথা বলবো। হেডিং দিন নিউট্রাল অক্সাইড। নিউট্রালের বাংলা হবে কি? প্রশম। কারেক্ট। হেডিং দাও প্রশম অক্সাইড। প্রশম অক্সাইডের মধ্যে তিনটে নাম আমি বলছি, জল বাদ দিয়ে, ঠিক আছে? ধর কার্বন মনোক্সাইড হতে পারে, কারণ কার্বন ডাই অক্সাইড কিন্তু অ্যাসিডিক নেচার, রিমেম্বার দ্যাট। কার্বন মনোক্সাইড NO আর N2O, CO NO আর N2O আর NO2 অ্যাসিডিক, ঠিক আছে? মনে রাখবে এই তিনটে, আমাদের এই তিনটে অক্সাইড নিউট্রাল অক্সাইড, জল নিউট্রাল অক্সাইড। এবার এটা যদি বুঝে গিয়ে থাকিস ধাতু আর অধাতুরা কিরকম অক্সাইড তৈরি করে সেটা আমরা দেখব। যে ধাতুরা থাকে, ধাতুরা তিন ধরনেরই অক্সাইড তৈরি করে। ধাতুরা কি বললাম, তিন ধরনের অক্সাইডই তৈরি করতে পারে। অ্যাসিডিকও হতে পারে, এবং দেখ ধাতুরা কেন বলছি, পি ব্লকেও ধাতু আছে, ডি ব্লকেও ধাতু আছে, এস ব্লকেও ধাতু। যত চার্জ কম হবে তারা বেসিক অক্সাইড তৈরি করবে। বললাম যেমন CaO, Na2O, MgO, এদের চার্জ কম, সব +1 হলে +2। এরা জেনারেলি +3 পর্যন্ত, +1 চার্জ, +2 চার্জ, +3 চার্জ, এতখানি পর্যন্ত এরা সবাই বেসিক অক্সাইড তৈরি করে। চার্জ যখনই বেশি হয়ে যাবে তখন ওরা অ্যাসিডিক অক্সাইড তৈরি করতে পারে। ক্লিয়ার হয়েছে না হয়? প্রথমে এই কটাই, হ্যাঁ এই উভধর্মী যা লিখিয়ে দিচ্ছে এর বাইরে আর কিছু অক্সাইড, এই কটাই উভধর্মী, মানে এগুলো তো ব্যতিক্রম। আমি বললাম +3 হলে এরা জেনারেলি কি করে, বেসিক অক্সাইড তৈরি করে। কিন্তু আগে এটা পড়িয়েছি, তার মানে এটা আগে মনে রাখতে হবে, এগুলো ব্যতিক্রম। S3+ সবসময় উভধর্মী, এরা অলওয়েজ উভধর্মী। যতই বলি বেশি চার্জ মানে সে অ্যাসিডিক, V+5 ও সবসময় উভধর্মী দেখা, মানে দুটোই বেসিক অ্যাসিডিক, দুটোই দেখা। হেডিং দা মেটাল অক্সাইডস।
মেটাল অক্সাইডের মধ্যে সর্বপ্রথম আছে ক্ষারীয়। ক্ষারীয় অক্সাইড, ক্ষারীয় অক্সাইডের মধ্যে সর্বপ্রথম থাকবে লিথিয়াম 2O। আচ্ছা, এর চার্জ কত কত বলেছে? +1, +2, +3। +1, +2, +3, এই চার্জযুক্ত যারা হবে তারা হবে ক্ষারীয় অক্সাইড। Li2O হতে পারে, Na2O হতে পারে, MgO হতে পারে, CaO হতে পারে, এটসেট্রা এটসেট্রা। এবার উভধর্মী, জেনারেলি +4 চার্জযুক্ত যারা হয় তারা উভধর্মী। এরা ইমাজিন করতে পারছে, এদিকে শোন, এদিকে শোন, +4 অক্টেট রুলের ঠিক মাঝখানে আছে 4, তাই তো? তো সেই 4 এর কনসেপ্ট অনুযায়ী দেখিস 4 এর লেফটে যারা আছে তারা ক্ষারীয় তৈরি করবে, রাইটে যারা আছে। হ্যাঁ, তো এখানে ধর MnO2, এখানে Mn এর চার্জ কত? +4। আচ্ছা, টাইটানিয়াম অক্সাইড, এই দুটো উভধর্মী, ঠিক আছে। আর ক্ষারীয় এই অ্যাসিডিক বা আম্লিক, আম্লিক অক্সাইড, আম্লিক অক্সাইডটা মনে রাখবি এদের চার্জ হয় +6 অথবা +7 হয়। CrO3 আর Mn2O7। আরে কি হলো? Mn2O7, বল বোঝা গেছে না যায়নি? আর এইবার যেটা জানতে হবে যে নন মেটাল অথবা মেটালয়েডস হয় তাদের কেসটা কি হয়। নন মেটাল অথবা, এটা তো মেটালের মেটাল গেল, দেখ এখানে সবাই মেটাল নিয়ে আলোচনা হবে। এবার নন মেটাল এবং ধাতু কল্প যারা আছে, ঠিক আছে, অধাতু ও ধাতু কল্পে অধাতু ও ধাতু কল্পের অক্সাইড, এদের নেচার কিরকম হবে কে বলতে পারবি? এনি আইডিয়া? গেস কর। হুম, জেনারেলি তো ক্ষারীয়ই হয়, কারণ নাইট্রোজেন, এদের অক্সাইড জেনারেলি কি হওয়ার কথা? ক্ষারীয় হওয়ার কথা। তাহলে এটাকে আমি দুটো ভাগে প্রথমত ভাগ করব, প্রথম হচ্ছে অধাতু আর একটা হচ্ছে ধাতু কল্প। ভাগ করে নে। ধাতু কল্পগুলোর নাম লিখে নে। আর্সেনিক, অ্যান্টিমনি, সেলেনিয়াম, সেলেনিয়াম, জার্মেনিয়াম। এদের মধ্যে দেখ বেশিরভাগটাই এদের ওপরে দেখ, যখন আমি লিখেছিলাম আর্সেনিক, অ্যান্টিমনি, এগুলো লেখা আছে। এদের আর্সেনিক আর অ্যান্টিমনির এই যে +3 আর অ্যান্টিমনি +3 চার্জ ছাড়া বাকি সবাই অ্যাসিডিক নেচারাল। বোঝা গেছে কি না? এদের নেচার কি হবে? অ্যাসিডিক নেচারাল।
এছাড়াও লিখে না, মানে এছাড়াও এদের আর কি কি অক্সাইড ফর্ম হতে পারে। যেমন ধর সর্বপ্রথম এই যে আর্সেনিকে 3+ অর্থাৎ AS2O3 লিখে নিয়েছি। তাহলে এছাড়াও কি হতে পারে, AS2O5 লিখে রাখ খাতায় লেখ। ধাতু কল্পের অক্সাইড যেমন হচ্ছে AS2O5, SB2O5, TeO2 হতে পারে, ঠিক আছে, ACO2 হতে পারে, GeO2 হতে পারে, GeO3 হতে পারে, GeO3, এগুলো হচ্ছে মেটালিক অক্সাইড, ঠিক আছে। আর এদের নেচার হচ্ছে কি অ্যাসিডিক, অ্যাসিডিক নেচার। যত লেফট সাইডে থাকবে তাদের নেচার হবে বেসিক। তাহলে ধাতুদের যে অক্সাইড, ধাতব অক্সাইড সবসময় ক্ষারীয় প্রকৃতির হতে চাইবে, মানে বাই ডিফল্ট ওদের নেচার যদি দেখিস, বাঁদিকে যারা আছে অর্থাৎ সোডিয়াম এরা যারা এস ব্লক এলিমেন্টস রয়েছে, ওরা 100% ওদের অক্সাইড বেসিক নেচার হয়, ক্ষারীয়। যত রাইট সাইডে যাবে অ্যাসিডিক নেচার বাড়বে, ঠিক আছে। এবং এই যে ধাতু কল্পগুলোর পার্টিকুলার এই চার্জ গুলো বাদ দিয়ে, এই যে টেলেনিয়ামের +4, অ্যান্টিমনির +3 আর আর্সেনিকের +3 বাদ দিয়ে ধাতু কল্পের অক্সাইড দেখলেই অ্যাসিডিক টিক করবে। বল ক্লিয়ার হয়েছে না হয়? হ্যাঁ। আর এছাড়া বাকি যা কিছু করবি সব অ্যাসিডিক, মানে নন মেটালের অধাতুদের ম্যাক্সিমাম ওদের বাই ডিফল্ট সব অ্যাসিডিক। বাকি এইগুলো যেগুলো বলেছে এইগুলো বাদ দিয়ে এখানে যেগুলো আলোচনা হয়েছে সব হচ্ছে অ্যাসিডিক নেচারে তৈরি। তাহলে মোটামুটি এতখানি আমাদের ক্লাসে আজকে আমাদের টার্গেট ছিল, আমরা কমপ্লিট করেছি। এবং এই ক্লাসটার পরে তোদের খাটনি বাড়িতে আরো 4-5 ঘন্টা খাটতে হবে, কারণ প্রত্যেকটা অক্সাইড মনে রাখা একটু ঝামেলা আছে, ঠিক আছে। যেমন দুমদাম করে যদি জিজ্ঞাসা করে উভধর্মী অক্সাইড বল অ্যান্টিমনির +4 চার্জ +5 চার্জ কি হবে, তোকে তখন তোকে বলতে হবে নেচার অ্যাসিডিক হবে। Sb+3 কি হবে, তোকে বলতে হবে উভধর্মী হবে। এই জিনিসটা বাড়িতে তোকে স্টাডি করতে। অ্যালুমিনিয়ামের 3+, বল কি হবে, অ্যালুমিনিয়াম 3+, উভধর্মী হবে, কারণ অ্যালুমিনিয়ামের সবই হচ্ছে কি উভধর্মী নেচার। অ্যালুমিনিয়াম মেটাল হলেও উভধর্মী, জিঙ্ক মেটাল হলেও সব উভধর্মী, ঠিক আছে। বেরিলিয়াম, লেড, গ্যালিয়াম এদের সবাইকার অক্সাইড কি উভধর্মী, অর্থাৎ অ্যাসিডের সাথেও রিয়াকশন করবে, ক্ষারের সাথেও রিয়াকশন করবে। বল বোঝা গেছে না? এই হচ্ছে আমাদের মেন কনসেপ্ট, এতখানি আমাদের কমপ্লিট হলো। সুতরাং নেক্সট ক্লাসে আসার আগে অত্যন্ত ভালোভাবে চ্যাপ্টারের কনসেপ্টটা পড়ে বসতে হবে।